ঠিক আছে। দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা আমার মানে যারা প্রথম জিওগ্রাফি নিয়ে মানে পড়াশোনা আমরা শুরু করব সবারই কিন্তু প্রথমে এই বিষয়টা জানা উচিত আর কি, যে আমরা যেখানে বসবাস করছি আর কি সেই বসবাসকারী যে সেই জায়গাটার নাম কি এবং তার আইডেন্টিটি কি এবং কোথা থেকে এই প্লেসটা বা এই জায়গাটা এলো, তার একটা হিস্ট্রি কিন্তু আমাদের পড়া অত্যন্ত জরুরি। হ্যাঁ, সে কারণে মানে প্রত্যেক সেমিস্টারেই প্রথম দিকে আমি নর্মালি এই ইউনিভার্স সম্পর্কে একটা ক্লাস আমি নিয়ে থাকি এবং ইউনিভার্সের ডিভিশনস গুলো আমরা প্রথমে জেনে নিই। হ্যাঁ, তাহলে কি হবে বলতো, তাহলে আমরা পার্ট পার্ট করে ভেতরের জিনিসগুলোতে যখন ঢুকবো জিওগ্রাফির মেইন বিষয়বস্তুগুলোতে, তখন কিন্তু মানে অনেকটা বিষয়ে মানে আমাদের ধাতস্থ হবে এবং অনেক ভালো লাগবে জিনিসগুলো। হ্যাঁ, সে কারণেই ফার্স্ট আমরা যে ক্লাসটা আজকে করতে চলেছি সেই ক্লাসটার নাম দিয়েছি কনসেপ্ট অফ ইউনিভার্স অ্যান্ড ইটস ডিভিশনস। অর্থাৎ মহাবিশ্ব কি, মহাবিশ্ব আহ, মানে কিভাবে তৈরি হয়েছে, কোন কোন জিনিসগুলো এই মহাবিশ্বের মধ্যে থাকে সেটা আমরা পড়বো, এবং মহাবিশ্বের কতগুলো ডিভিশনস রয়েছে, কোন কোন সাব ডিভিশনস গুলো নিয়ে মহাবিশ্ব নর্মালি তৈরি হয়, সেই বিষয়টা আমরা আজকে পড়বো। হ্যাঁ, খুব একটা ইন্টারেস্টিং বিষয়, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি তোমাদের প্রশ্ন করি, একটা প্রশ্ন এরকম করলাম যে তোমাদের বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো, তখন আমাদের সকলেরই কিন্তু একই রকম উত্তর হবে, আমরা যে যেখানে থাকি অর্থাৎ আমাদের গ্রামের নাম, বা আমরা আমরা যদি শহরে থাকি তাহলে শহরের নামটা বলবো। এবার আমি যদি এরকম বলি যে ওই গ্রামটা কোথায় বা ওই শহরটা কোথায়, তখন কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু তোমার পোস্ট অফিসের কথা বলবে। পোস্ট অফিস বুঝতে না পারলে তখন তুমি ব্লকের নাম বলবে বা পুলিশ স্টেশনের নাম বলবে। পুলিশ স্টেশনের নাম বুঝতে না পারলে তুমি তখন বলবে ডিস্ট্রিক্টের কথা বলবে। ডিস্ট্রিক্টের কথা বুঝতে না পারলে তখন তুমি স্টেটের কথা বলবে, তাই না? স্টেটের কথা যদি আমি বুঝতে না পারি তখন তুমি দেশের নাম বলবে, কান্ট্রির নাম বলবে। আবার কান্ট্রির নাম বুঝতে না পারলে তুমি কন্টিনেন্টের কথা বলবে, যে আমি এশিয়া মহাদেশে বসবাস করি। আবার যদি আমি এশিয়া মহাদেশের কথাও যদি আমি বুঝতে না পারি, অর্থাৎ আমি ধরো অন্য একটা গ্রহের প্রাণী, তখন তোমরা কি বলবে যে আমরা বা আমি পৃথিবী নামক এই গ্রহের একজন বাসিন্দা, এরকম বলবে, তাই না? তারপরেও যদি বুঝতে না পারি তখন তুমি কি বলবে যে আমি বা আমরা সোলার সিস্টেমে থাকি। সেটাও যদি বুঝতে না পারি তারপরে তোমরা কি বলবে যে আমরা মিল্কি ওয়ে নামক এই গ্যালাক্সিতে বসবাস করি। তারপরেও যদি ধরো কেউ বুঝতে না পারলো, তারপরে আশা করি বোঝার মানে না বোঝার কোনো কারণ নেই, তারপরেই যে ডিভিশনসটা রয়েছে সেই ডিভিশনসটাই হচ্ছে সবকিছু। অর্থাৎ তারপরের যে সবচাইতে বড় ডিভিশনস হচ্ছে কি বলতো, ইউনিভার্স বা মহাবিশ্ব। এই মহাবিশ্বের পরে আর কোনো ডিভিশনস নেই। অর্থাৎ মহাবিশ্ব বলতে আমরা সবকিছুকে বুঝবো, আমরা নিজেরা সমেত এই জগতে যা কিছু আছে চতুর্দিকে, গ্যাস থেকে শুরু করে ভিন্ন ভিন্ন গ্রহ নক্ষত্র উল্কাপিণ্ড থেকে শুরু করে এভরিথিং, সব কিছুকে আমরা কি বলবো, ইউনিভার্স বলবো। তাই তুমি যদি কাউকে গ্যালাক্সির নাম বলে যদি তুমি তোমার আইডেন্টিটি বা তোমার লোকেশন যদি অ্যাড্রেস যদি না বোঝাতে পারো, তারপরে সম্ভবত আর বোঝানোর কোনো প্রয়োজন নর্মালি পড়ে না, কারণ তারপরে যে ডিভিশনসটা রয়েছে সেই ডিভিশনের মধ্যে আমরা সকলেই কিন্তু পড়ে যাই। ইউনিভার্সের বাইরে কিন্তু কোনো রকম আর ডিভিশনস কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নেই। তাহলে আমরা এরকম একবারে কিন্তু বলেই দিতে পারি যে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে বা আমরা ইউনিভার্সে বসবাস করি, তাই না? কিন্তু ইউনিভার্সে বসবাস করি এই কথাটা যদি আমি কাউকে বলি, তাহলে কিন্তু তোমাকে লোকেট করা বা তোমাকে ফাইন্ড আউট করা কিন্তু সেই লোক বা সেই ব্যক্তির পক্ষে কিন্তু একটা অসাধ্য কাজ হবে, তাই না? তার কারণ হচ্ছে ইউনিভার্স বা মহাবিশ্ব এটা কিন্তু আমাদের গ্রামের মতো কিন্তু ছোট্ট একটা জায়গা নয়। এই ইউনিভার্সটা হচ্ছে বিশাল বড় একটা এরিয়া, যার কোনো রকম কি নেই, লিমিটস নেই, তুমি কোনো সীমারেখা এর পাবে না। হ্যাঁ, ইউনিভার্সকে তাই আমরা বলে থাকি সীমাহীন একটা তোমার লোকেশন বলতে পারি, বা সীমাহীন একটা স্পেস আমরা বলতে পারি ইউনিভার্স। বুঝতে পারলাম এতটুকু? বুঝে গেছে? ঠিক আছে, এবার আমরা চলে যাই যে হোয়াট ইজ ইউনিভার্স। অলরেডি গল্পের ছলে আমি বলেই দিলাম যে ইউনিভার্স মানে হচ্ছে সবকিছু। তাহলে যদি তুমি এক লাইনে বলো যে ইউনিভার্স কি, তখন তুমি বলবে ইউনিভার্স ইজ এভরিথিং। মানে এখানে যা কিছু আছে আমাদের চতুর্দিকে সবকিছুকেই আমরা ইউনিভার্স বলবো। যত শক্তি আছে, যত বস্তু আছে, সবকিছুকেই আমরা কি বলবো, ইউনিভার্স বলবো। এবং অবশ্যই এই ইউনিভার্সের মধ্যে আমরাও পড়বো।
তাই তো? মানে তোমরা পড়বে, আমি পড়বো এবং এই জগতে যা কিছু আছে সবকিছুকে মিলেই কিন্তু আমরা ইউনিভার্স পড়বো। কিন্তু আমি নিজে একজন বা তোমরা সকলে মিলে বা একটা পৃথিবী নিজে ইউনিভার্সের কিন্তু যদি আমি প্রপোর্শন বলি, অনুপাত বলি যে কত অনুপাত হব আমরা পৃথিবী সমেত আমাদের যদি ধরি তাহলে কিন্তু এই পরিমাণটা খুবই নগণ্য। 0.0000000 অনেকগুলো জিরোর পরেও 1 কিন্তু আসা মুশকিল আছে। এত পার্সেন্টেজও আমরা হব না। অর্থাৎ ইউনিভার্সের মধ্যে যদি আমি আমাদের অস্তিত্বের কথা বলি, পৃথিবীর অস্তিত্বের কথা বলছি, শুধু আমার নয় বা তোমার নয়, তাহলে এই সমগ্র পৃথিবীর অস্তিত্ব কিন্তু ইউনিভার্সের মধ্যে আমরা অদৃশ্য বলতে পারি। যেমন এখানে যে ইমেজটা দেওয়া আছে, এটা ইউনিভার্সেরই একটা মানে উম প্রতিচ্ছবি আরকি। মানে আমরা একটা ইউনিভার্স কিরকম হয় সেটা কল্পনা করে এরকম একটা ইউনিভার্সের ইমেজ বানানো আছে। তো এই জায়গাটাতে পৃথিবী কোথায় আছে এটা কিন্তু খুঁজে বের করা খুবই একটা সহজ কাজ নয়, খুবই একটা ডিফিকাল্ট কাজ। তাই আমাদের প্রপোর্শন ইউনিভার্সের মধ্যে কিন্তু খুবই নগণ্য, যেটা তুমি আতশ কাচ দিয়েও যদি তুমি খোঁজো তাহলেও কিন্তু আমাদের অস্তিত্ব কিন্তু ইউনিভার্সের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এতটাই লিমিটলেস একটা তোমার পোর্শন বা স্পেস হচ্ছে আমাদের ইউনিভার্স। এই ইউনিভার্সের মধ্যে যেমন আমরা পড়ছি, মানে তোমরা পড়ছো, আমি পড়ছি, ঠিক তেমনি এই ইউনিভার্সের মধ্যে আমাদের পৃথিবী পড়বে এবং তোমার চাঁদগুলো বা অন্যান্য যে তোমার গ্রহগুলো রয়েছে তার যে উপগ্রহগুলো সেগুলোও কিন্তু ইউনিভার্সের একটা গুরুত্বপূর্ণ আমরা অংশ বলতে পারি, তাই না? আচ্ছা, এবার দেখো, যেমন আমাদের গ্রহ উপগ্রহগুলো পড়ছে ইউনিভার্সের, ঠিক তেমনি এই তোমার হচ্ছে সোলার সিস্টেমে বা ইউনিভার্সের মধ্যে অসংখ্য কি থাকে, অ্যাস্টেরয়েডস থাকে, গ্রহাণুপুঞ্জ থাকে, অসংখ্য উল্কা থাকে, অসংখ্য ধূমকেতু থাকে, এগুলোও কিন্তু তোমার ইউনিভার্সের একটা গুরুত্বপূর্ণ অংশ বলতে পারি। এবং পৃথিবী সহ অন্যান্য যে গ্রহগুলো রয়েছে এবং উপগ্রহগুলো রয়েছে তারা যেমন সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করছে, ঠিক তেমনি একই রকম করে এই অ্যাস্টেরয়েডস গুলো, কমেটস গুলো, এগুলোও কিন্তু সূর্যের চতুর্দিকে মানে প্রদক্ষিণ করেই চলেছে, অনবরত প্রদক্ষিণ করেই চলেছে, হ্যাঁ। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করছি সেই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা নামক তোমার সরি আকাশগঙ্গা নামক যে গ্যালাক্সি, সেই গ্যালাক্সিতে আমরা বসবাস করছি। তো এই আকাশগঙ্গা নামক যে গ্যালাক্সি রয়েছে এখানে কিন্তু কয়েকশো বিলিয়ন স্টার্স রয়েছে বা নক্ষত্র রয়েছে। তাহলে আমরা নর্মালি সূর্যকেই আমরা স্টার হিসাবে আমরা বেশি করে জানি, কারণ হচ্ছে আমরা সূর্যের যে তোমার সোলার সিস্টেম বা সৌর পরিবার সেই পরিবারেই বসবাস করছি এবং সূর্যকে আমরা প্রতিনিয়ত দেখছি। সূর্য একটা বিশাল বড় নক্ষত্র, তার আলোতেই আমরা আলোকিত হচ্ছি। কিন্তু আমরা যে গ্যালাক্সিতে বিলং করি, মিল্কি ওয়ে নামক যে গ্যালাক্সি, এখানে কিন্তু সূর্যের মতো এরকম কয়েকশো বিলিয়ন্স কি রয়েছে, স্টার্স রয়েছে, হ্যাঁ। তাহলে এরকম সূর্যের মতো অসংখ্য নক্ষত্র রয়েছে যেগুলো অনবরত কিন্তু তাদের যে তোমার লাইটস রয়েছে সেই লাইটসটা কিন্তু মিল্কি ওয়ে নামক যে গ্যালাক্সি সেখানে কিন্তু প্রোভাইড করে চলেছে, কিন্তু ওদের লাইটটা কিন্তু আমরা যেখানে বসবাস করছি সেখানে কিন্তু পৌঁছতে পারে না। তার কারণ তারা অনেকটা দূরে বসবাস করছে, সরি বসবাস করছে বলছি, অনেকটা দূরে তারা অবস্থান করছে। আচ্ছা, এবার যদি বলা হয় যে এই ইউনিভার্সটা নরমালি কি দিয়ে তৈরি হয়েছে, তখন আমরা কি বলবো, ইউনিভার্সটা নরমালি এখানে আছে গ্রহ আছে, উপগ্রহ আছে, গ্রহাণুপুঞ্জগুলো রয়েছে, উল্কা আছে, ধূমকেতু আছে, অসংখ্য তোমার গ্যাসীয় পিণ্ডগুলো রয়েছে। এই সমস্ত জিনিসগুলো নিয়েই নরমালি কি তৈরি, ইউনিভার্স তৈরি, হ্যাঁ। মহাবিশ্বের গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস এগুলোকে আমরা বলি। এবার চলে আসি যে গ্যালাক্সি কি। তাহলে ইউনিভার্সটা হচ্ছে একটা বিশাল বড় তোমার ডিভিশনস। এই জগতের সবকিছুকেই আমরা ইউনিভার্স বলছি। তো এই ইউনিভার্সটাকেই আমরা আবার কতগুলো তোমার পার্টে বা কতগুলো ডিভিশনে, বড় বড় ডিভিশনে ভাগ করেছি। সেই রকম একটা বড় ডিভিশনের নাম হচ্ছে গ্যালাক্সি। যেমনটা আমরা লিনিয়ার স্কেল যখন আমরা ড্রয়িং করা শিখেছিলাম, তো লিনিয়ার স্কেলের ক্ষেত্রে আমরা এরকম দেখেছিলাম যে তোমার টোটাল যে লেন্থ রয়েছে স্কেলে, সেই টোটাল লেন্থকে আমরা কতগুলো বড় বড় ডিভিশনে ভাগ করেছিলাম, যে ডিভিশন গুলোর নাম কি, প্রাইমারি ডিভিশন। ঠিক তেমনি ইউনিভার্স, এটাকে যদি আমি টোটাল লেন্থ বলি স্কেলের ভাষায়, তাহলে আমরা এই যে গ্যালাক্সি গুলোকে আমরা কি বলবো, এরকম প্রাইমারি ডিভিশনস বলবো, হ্যাঁ। বড় বড় কতগুলো প্রাইমারি ডিভিশন বা গ্যালাক্সিতে আমরা ইউনিভার্সকে ভাগ করে থাকি। এবার এই গ্যালাক্সির মধ্যে কি কি থাকবে, ইউনিভার্সের মধ্যে যা কিছু আছে এই গ্যালাক্সির মধ্যেও কিন্তু সেম জিনিসগুলোই থাকবে, কিন্তু তার পরিমাণ অনেক 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 গুণ কম হবে, হ্যাঁ। তাহলে গ্যালাক্সি বলতে নরমালি আমরা কি বুঝবো, গ্যালাক্সি নরমালি আমরা বুঝবো যেটা একটা হিউজ কালেকশন, কিসের কালেকশন, গ্যাস,
ডাস্ট বা ধুলোবালি এবং বিলিয়ন্স অফ স্টার্স। বিলিয়ন্স মানে কত একটু পরে আমি বলছি, যে সংখ্যাগুলো দেখিয়ে তোমাদের বলবো যে বিলিয়ন বিলিয়ন এই সংখ্যাগুলো একটা দুটো সংখ্যা নয়, অনেক সংখ্যা। হ্যাঁ, তখন তুমি বুঝতে পারবে যে এই তোমার একটা গ্যালাক্সির মধ্যে এই যে বিলিয়ন্স অফ স্টার্স থাকা মানে এই এক দুটো তোমার হচ্ছে স্টারের মতো নয়, কয়েকশো কোটি তোমার হচ্ছে স্টার্স থাকে নর্মালি একটা তোমার গ্যালাক্সির মধ্যে। হ্যাঁ, অর্থাৎ এই গ্যালাক্সি গুলো নর্মালি ছোট্ট একটা অংশ নয়, বিশাল বড় এরিয়া। আমরা এই গ্যালাক্সির একটা নির্দিষ্ট গ্যালাক্সির সব অংশটাই আমরা দেখতে পাই না। এই গ্যালাক্সির মধ্যে ছোট্ট একটা অংশ যেটাকে আমরা সোলার সিস্টেম বলি, সেই সোলার সিস্টেমের অল্প পরিমাণ অংশই কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই। কিন্তু তোমার কাছে যদি টেলিস্কোপও থাকে তাহলে সেই টেলিস্কোপ দিয়েও কিন্তু সমগ্র গ্যালাক্সিটা আমরা একসঙ্গে কিন্তু দেখতে পাবো না। তাহলে এই গ্যালাক্সিটা নর্মালি একসঙ্গে কিভাবে অবস্থান করছে? নর্মালি যেমন এই পৃথিবীর যত বস্তু কণাগুলো রয়েছে নিজেদের সঙ্গে তোমার নিজেদের সঙ্গে যেমন অবস্থান করছে একসঙ্গে, এবং তার পেছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে গ্র্যাভিটি, ঠিক তেমনি আমাদের যে গ্যালাক্সি গুলো রয়েছে এবং এই গ্যালাক্সিতে অসংখ্য স্টার্স রয়েছে, অসংখ্য তোমার প্ল্যানেটস গুলো রয়েছে। হ্যাঁ, তো এই স্টার্স, প্ল্যানেটস, অ্যাস্টেরয়েডস এগুলো সবই কিন্তু নিজেদের মধ্যে অ্যাটাচড রয়েছে বা একসঙ্গে রয়েছে গ্র্যাভিটির কারণে বা মাধ্যাকর্ষণ শক্তির কারণেই কিন্তু এই গ্যালাক্সির সমস্ত বস্তু কণাগুলো একসঙ্গে অবস্থান করছে। অন্যান্য গ্যালাক্সিগুলোর মতো মিল্কি ওয়ে নামক আমাদের যে এই গ্যালাক্সি রয়েছে, এই গ্যালাক্সিরও কিন্তু একটা সুপার ম্যাসিভ একটা ব্ল্যাক হোল রয়েছে এর মাঝখানে। হ্যাঁ, তো ব্ল্যাক হোল নর্মালি মোটামুটি আমরা সকলেই জানি ব্ল্যাক হোল হচ্ছে তোমার এমন একটা অঞ্চল যেখানকার গ্র্যাভিটি এতটাই বেশি থাকে যে সেই অংশটা দিয়ে নর্মালি কোনো কিছুই পাস করতে পারে না। ইভেন যেটাকে আমরা বলে থাকি সবচাইতে গতিবেগ সম্পন্ন একটা বস্তু বা গতিবেগ সম্পন্ন একটা অংশ, পার্ট পোর্শন বলে থাকি, যাকে আমরা লাইট বা আলো বলে জানি, সেই লাইটটাও কিন্তু এই ব্ল্যাক হোল এটাকে কিন্তু পাশ কাটিয়ে কিন্তু সে মানে মানে ছুটতে পারে না। বুঝলি? তাহলে এতটাই গ্র্যাভিটি থাকে তোমার এই ব্ল্যাক হোলের মধ্যে। হ্যাঁ, তাহলে আমাদের মিল্কি ওয়ে নামক যে গ্যালাক্সিটা রয়েছে এর মাঝখানেও কিন্তু এরকম একটা ম্যাসিভ কি রয়েছে, ব্ল্যাক হোল আছে। আমরা রাতের আকাশে যখন আমরা আকাশের দিকে তাকাই তখন আমরা অসংখ্য কিন্তু এরকম ছোট ছোট তারাগুলো আমরা দেখতে পাই যেগুলো মিটমিট করছে। এই তারাগুলো কিন্তু অন্য গ্যালাক্সির তোমার হচ্ছে নক্ষত্র নয়। হ্যাঁ, এই তারাগুলো বা স্টার্স গুলো আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে আমরা বসবাস করছি, সেই গ্যালাক্সিরই কিন্তু অন্যান্য যে নক্ষত্রগুলো রয়েছে সূর্যের মতো, সেই নক্ষত্রগুলোরই আমরা ছবি দেখতে পাই। কিন্তু সেই নক্ষত্রগুলোর মানে এতটাই দূরে আছে যে তার আলোগুলো কিন্তু নর্মালি আমাদের পৃথিবীতে এসে পৌঁছতে পারে না। হ্যাঁ, সে কারণেই আমরা অনেক ছোট ছোট সেগুলোকে দেখি এবং জ্বলতে দেখি। আচ্ছা, এই যে দেখো মিল্কি ওয়ে নামক যে গ্যালাক্সি রয়েছে, এখানে একটা আতশ কাঁচ দিয়ে দেখানো হয়েছে, তাই না? এই আতশ কাঁচটাকে যদি আমরা জুম করে দিই তাহলেই এখানে আমরা কি পাবো, পৃথিবী পাবো। তাহলে আতশ কাঁচ দিয়ে দেখেও কিন্তু আমরা কি পাচ্ছি না, আমাদের পৃথিবীকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কোথায়, মিল্কি ওয়ে নামক এই যে গ্যালাক্সি রয়েছে সেখানে। তাহলে ভাবো আমাদের পৃথিবী, আমরা পৃথিবীতে বসবাস করছি কিন্তু একবারে আমরা আমাদের এই পৃথিবীটাকেই দেখতে পাই না একবারে, তাই না? মহাকাশে যদি তুমি যাও তাহলে পৃথিবীর অর্ধেক অংশটা তুমি দেখতে পাবে, বা আমি ধরে নিচ্ছি সমগ্র অংশটা দেখতে পাচ্ছ। তাহলে এই গোটা যে গ্যালাক্সিটা রয়েছে যেখানে তোমার বিলিয়নস অফ স্টার্স রয়েছে, তাহলে এই সমগ্র অংশটাকে তুমি খালি চোখে কিভাবে দেখবে, তাই না? এতটাই বড় হচ্ছে আমাদের এই কি বলতো গ্যালাক্সি গুলো। আচ্ছা, উপরন্তু হাবল তিনি যে তোমার আহ, উন্নত মানের যে টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন, তার মাধ্যমে তিনি বলেছিলেন যে আমাদের এই মহাবিশ্বে নর্মালি 100 বিলিয়নের মতো গ্যালাক্সি রয়েছে। কতগুলো গ্যালাক্সি রয়েছে? 100 বিলিয়ন। কিন্তু যদি আমরা আমাদের টেকনোলজি গুলোকে যদি আরো আমরা ইমপ্রুভ করে নিই তাহলে কি হবে বলতো, তাহলে এই যে তোমার গ্যালাক্সির সংখ্যা সেটা 100 বিলিয়ন থেকে 200 বিলিয়নেও পৌঁছতে পারে, এই ধারণাটা তিনি দিয়েছিলেন। অর্থাৎ তিনি যে টেলিস্কোপটা আবিষ্কার করেছিলেন সেটাও ততটাও কিন্তু উন্নত ছিল না। তার ওনার ধারণা যে ভবিষ্যতে এই টেকনোলজিটা যদি আরো উন্নত হয় তাহলে যেটা তিনি এক্সপেক্ট করেছিলেন যে 100 বিলিয়নের মতো গ্যালাক্সি এই মহাবিশ্বে রয়েছে, তার থেকেও কিন্তু বেশি পরিমাণ গ্যালাক্সি আমাদের এই মহাবিশ্বের মধ্যে থাকবে। তার মানে ইমাজিন করো কত বড় আমাদের এই মহাবিশ্বটা। এখানে এই চারটা দিয়েছি, এখানে দেখো যে উপরে যেটা আছে 1 লাখ, যেটাকে আমরা 100,000 বলে থাকি,
এবার এই 1 লাখেই 1 লাখটাই যখন 10 লাখ হয়ে গেল তখন সেটাকে আমরা বলে থাকি মিলিয়ন বলি। তাহলে 1 মিলিয়ন মানে আমরা কি বুঝবো? 10 লাখ বুঝবো, হ্যাঁ? তারপরে বিলিয়ন কখন বুঝবো দেখো? বিলিয়ন হচ্ছে তোমার 10 লাখের 10 লাখের সামনে আবার দুটো শূন্য অ্যাড হলো, প্লাস একটা এক অ্যাড হলো, তাই তো? তাহলে তিনটে তিনটে ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, তার মানে হচ্ছে কত কোটি হচ্ছে? 100 কোটি, তাই তো? তাহলে 100 কোটিতে নর্মালি কি হয় বলো তো? 1 বিলিয়ন হয়। তাহলে 100 বিলিয়ন, 200 বিলিয়ন এরকম যে গ্যালাক্সির কথা বলা হচ্ছে তোমার ইউনিভার্সের মধ্যে, তাহলে ভাবো আমাদের এই মহাবিশ্বটা কতটা বড়, তাই তো নাকি? হ্যাঁ, আচ্ছা। এবার তো বিলিয়নটা তো আমরা বুঝলাম যে 100 কোটিতে 1 বিলিয়ন হয়। ট্রিলিয়নটা আবার দেখো 100 বিলিয়নে আবার 1 ট্রিলিয়ন হয়। তাহলে এই যে মেজারমেন্ট গুলো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ যখন আমরা ওই মেন থিওরির মধ্যে ঢুকবো তখন এই মিলিয়ন বিলিয়ন এই কথাগুলো কিন্তু উঠে আসবে, হ্যাঁ? তখন জাস্ট তুমি মনে মনে কল্পনা করতে পারবে যে যখন আমি বিলিয়ন বলছি তখন তুমি বুঝবে যে 1 বিলিয়ন মানে 100 কোটি, তাই তো? তাহলে 100 কোটি এই সংখ্যা, এই সংখ্যাগুলো যাতে একটু মনে থাকে। মিলিয়নটা অলরেডি আমরা তোমার ওই কি বলে স্কেল কনভার্সন গুলোতে আমরা এই মিলিয়নের টার্মটা অলরেডি আমরা শুনেছি, হ্যাঁ? আচ্ছা, এখানে দেখো এই যে আমরা পড়লাম যে ইউনিভার্সের মধ্যে প্রায় 100-200 বিলিয়নের মতো গ্যালাক্সি রয়েছে। তাহলে আমাদের মনে এরকম জিজ্ঞাসা থাকতেই পারে যে আমরা আমাদের মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে থাকছি, তাহলে আমাদের নিয়ারেস্ট যে গ্যালাক্সি গুলো রয়েছে তার নাম কি? তাহলে এখানে দেখো মিল্কি ওয়ে গ্যালাক্সির আশেপাশে এরকম অসংখ্য ছোট ছোট গ্যালাক্সি যেমন রয়েছে ঠিক তেমনি বড় গ্যালাক্সিও রয়েছে, তাই? এই যে NGC 185, NGC 147, M110, এগুলো হচ্ছে ছোট ছোট গ্যালাক্সি। এদের আকারটা দেখে যা বুঝতে পারছি যে এটা ছোট ছোট গ্যালাক্সি। কিন্তু দেখো এই যে গ্যালাক্সিটা এটা কিন্তু আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি তার থেকে অনেকটা বড়। এই গ্যালাক্সিটার নাম কি? অ্যান্ড্রোমেডা। এই গ্যালাক্সির নাম কিন্তু আমরা বইগুলোতে পড়েছি, তাই না? তাহলে যদি এখন প্রশ্ন করা হয় মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা এর নিকটস্থ সবচাইতে বড় গ্যালাক্সিটার নাম কি, তখন আমরা কি বলবো? অ্যান্ড্রোমেদা। অ্যান্ড্রোমেদা এটা হচ্ছে পৃথিবীর সরি মিল্কি ওয়ের নিকটস্থ সবচাইতে বড় হচ্ছে কি বলতো গ্যালাক্সি। এবং বিজ্ঞানীরা এটা এক্সপেক্ট করছে যে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমেদা এই গ্যালাক্সিটা আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর পরে কি হবে বলতো? এই দুটো গ্যালাক্সি একসঙ্গে কোলাইড করবে, মানে আবার সংঘর্ষে লিপ্ত হবে এবং দুটো গ্যালাক্সি আবার মিলে যাবে, বুঝলি? 4.5 বিলিয়ন ইয়ার্স এগো, মানে ইয়ার্স পরে মানে হচ্ছে 4.5 বছর ভেবো না, সামনে বিলিয়ন্স আছে মানে অনেক বছর পরে। ততদিনে আমাদের অসংখ্য কোটি কোটি প্রজন্ম পার হয়ে যাবে, তাই না? তারপরে এই ইনসিডেন্টটা হবে বলে বিজ্ঞানীরা অনুমান করছে। ততদিনে আমাদের এই পৃথিবীটা থাকবে, এইরকম থাকবে কিনা সেটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে সংশয় আছে, তাই না? যে রেটে আমরা পৃথিবীটাকে অবক্ষয় করে চলেছি, মানে আমাদের পৃথিবীর বিনাশটা কিন্তু খুব দূরে নেই, তাই তো নাকি? আচ্ছা, এইবার আমরা চলে আসি আমরা কি কি বুঝলাম তাহলে দেখো। আমরা ইউনিভার্স পড়লাম, ইউনিভার্স মানে আমরা বুঝলাম যে সবকিছু, যা কিছু আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছুকে আমরা ইউনিভার্স বলছি। এবার ইউনিভার্সটাকে আমরা কতগুলো ডিভিশনে ভাগ করলাম, সেই ডিভিশন, বড় বড় ডিভিশন গুলোকে আমরা গ্যালাক্সি বলছি, তাই তো? এবার গ্যালাক্সির মধ্যে যখন ঢুকে গেলাম, তো এই গ্যালাক্সিকে আবার কতগুলো ডিভিশনে ভাগ করছি, এক একটা ডিভিশনকে বলা হয় সোলার সিস্টেম, বুঝলে? তাহলে সোলার সিস্টেম বলতে নর্মালি আমরা কি বুঝবো? সোলার সিস্টেম বলতে নর্মালি আমরা বুঝবো, নর্মালি আমরা সোলার সিস্টেম বলতে সূর্যের পরিবারকেই বুঝি, কিন্তু গ্যালাক্সির মধ্যে সোলার সিস্টেম বললে আমরা বলবো যে একটা নির্দিষ্ট গ্যালাক্সির মধ্যে যে নক্ষত্রগুলো রয়েছে সেই নক্ষত্র সমেত তার যে গ্রহ উপগ্রহ, তারপরে তোমার অ্যাস্টেরয়েডস গুলো রয়েছে, গ্রহাণুপুঞ্জ, উল্কা, ধূমকেতু, এছাড়াও যে গ্যাসীয় পিণ্ডগুলো রয়েছে সেগুলো মিলে তাদের যে পরিবার, তাকে আমরা কি বলবো? সোলার সিস্টেম। আমরা নর্মালি ছোট ক্লাসের বইগুলোতে সোলার সিস্টেম বলতে আমরা সূর্য এবং সূর্যকে নিয়ে যে অসংখ্য গ্রহ উপগ্রহ গুলো রয়েছে, গ্রহাণুপুঞ্জ গুলো রয়েছে, এদের মিলিত অবস্থাটাকেই আমরা কি বলে থাকি? সৌর পরিবার বা সোলার সিস্টেম বলে থাকি। তাহলে একই রকম করে আমাদের যেমন গ্যালাক্সিটা রয়েছে গ্র্যাভিটির কারণে একসঙ্গে রয়েছে, ঠিক তেমনি
সূর্য সমেত অন্যান্য যে গ্রহগুলো রয়েছে, উপগ্রহগুলো রয়েছে, অ্যাস্টেরয়েডস গুলো রয়েছে, এগুলো কিন্তু নিজেদের মধ্যে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তির কারণেই কিন্তু একসঙ্গে অবস্থান করছে। এই সোলার সিস্টেমে যদি আমরা বলে থাকি হেড কে, তাহলে আমরা কাকে বলবো? সূর্য নামক এই নক্ষত্রটাকে বুঝবো, তাই না? এবং এর হচ্ছে গুরুত্বপূর্ণ মেম্বার কারা? তখন আমরা বলবো যে এই সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণরত তোমার 8টা হচ্ছে মেজর প্ল্যানেট যেগুলো রয়েছে, বা তোমার কি বলে কুলীন গ্রহ যেগুলো রয়েছে, সেগুলোকে আমরা বলবো প্রধান তোমার মেম্বার। এই মেম্বার গুলোর নাম, ইংরেজি নামগুলো মনে রাখবে: মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন। এগুলোকে আমরা কুলীন গ্রহ বা মেজর প্ল্যানেট বলি। এবং বাকি যে তোমার গ্রহগুলো রয়েছে, বাকি গ্রহ হচ্ছে তোমার প্লুটো, এছাড়াও রয়েছে হাউমিয়া, মাকে মাকে, এই তোমার প্ল্যানেট গুলোর কথাও তোমরা শুনেছো। এই যে প্ল্যানেট গুলোর কথা বললাম, হাউমিয়া, মাকে মাকে, প্লুটো, এগুলোকে আমরা বামন গ্রহ বলে থাকি। হ্যাঁ, কেন বামন গ্রহ বলছি বা বলে থাকি, এগুলো তোমরা জানো। আবার একবার করে ডিসকাশন পরের দিকে করছি। তাহলে এই সোলার সিস্টেমে তাহলে প্রধান হচ্ছে তোমার কে, প্রধান বা হেড কে যদি বলা হয়, তাহলে আমরা সূর্যকে বলছি। এবং তোমার এই মানে প্রধান, যেটা আমরা বলছি সূর্য, এর সূর্যের প্রধান মেম্বার কারা, তখন আমরা ভিন্ন ভিন্ন গ্রহের কথা বলছি। এছাড়াও ওই গ্রহগুলোর যে উপগ্রহ থাকে, সেগুলোও কিন্তু এই সোলার সিস্টেমের গুরুত্বপূর্ণ মেম্বার। এই ছবিটা দেখো, এখানে কি দেওয়া আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য সোলার সিস্টেমের একেবারে মাঝখানে রয়েছে, এবং এর চতুর্দিকে ভিন্ন ভিন্ন বলয় আকারে ভিন্ন ভিন্ন কক্ষপথে যে তোমার গ্রহগুলো রয়েছে, সেই গ্রহগুলো সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করছে। এবং প্রদক্ষিণ করার সময় দেখো যে ভিন্ন ভিন্ন যে গ্রহগুলো রয়েছে, সেই গ্রহগুলো ফিক্সড থেকে ফিক্সড ভাবেই কিন্তু সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করছে না। প্রদক্ষিণ করার সময় কি করছে বলতো? নিজের অক্ষের চতুর্দিকেও কিন্তু এই গ্রহগুলো প্রদক্ষিণ করছে। নিজের অক্ষের চতুর্দিকে যখন এই গ্রহগুলো ঘুরছে, সেই ঘোরাটাকে আমরা নর্মালি বলে থাকি রোটেশন বলে থাকি, বা এটাকে আমরা বলে থাকি কি বলে, বাংলায় বলি আবর্তন বলে থাকি। হ্যাঁ, আবর্তন গতি বলি বা আবর্তন বলে থাকি। আবার নিজের অক্ষের চতুর্দিকে যেমন ঘুরছে, পাশাপাশি ঠিক তেমনি কি করছে, যে একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করছে। এটাকে আমরা কি বলে থাকি? পরিক্রমণ গতি বলে থাকি। এটাকে আমরা বলে থাকি পরিক্রমণ গতি বলে থাকি, বা ইংরেজিতে আমরা বলে থাকি অরবিটাল পিরিয়ড বলে থাকি। যেমন আমরা জানি যে আমাদের যে গ্রহ পৃথিবী, এই পৃথিবী হচ্ছে 24 ঘন্টায় নিজের অক্ষের চতুর্দিকে তোমার আবর্তন করছে, যেটাকে আমরা বলে থাকি রোটেশন বলে থাকি বা আবর্তন গতি বলে থাকি। এই নিজের অক্ষের চতুর্দিকে 24 ঘন্টায় আবর্তিত হয় জন্যই কিন্তু 24 ঘন্টার মধ্যে তোমার 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমাদের পৃথিবীর একটা নির্দিষ্ট অংশে তোমার দিন থাকে, আর বাকি 12 ঘন্টা তোমার ওই অংশটাতে রাত্রি থাকে, তাই না? 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি থাকে। আর তোমার একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করতে আমাদের এই পৃথিবীর সময় লাগে প্রায় 365 দিন। এবং এটা যদি অ্যাকুরেট আমরা বলি, তাহলে বলবো 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। যে টাইম পিরিয়ডটাকে আমরা নর্মালি বলে থাকি 1 বছর বা 1 ইয়ার বলে থাকি, তাই না? যেটা পরিক্রমণ যে গতি রয়েছে, সেই পরিক্রমণ গতির ফলেই কিন্তু নর্মালি 365 দিনে 1 বছর হয়ে থাকে, এবং ঋতু পরিবর্তন গুলো হয়, এগুলো আমরা জানি। আচ্ছা, তাহলে আমি কি বললাম, যে নর্মালি এই যে গ্রহগুলো রয়েছে, এই গ্রহগুলো যেমন সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে, ঠিক তেমনি নিজের অক্ষের চতুর্দিকেও কিন্তু এগুলো ঘুরতে থাকে। এখানে দেখো, কোন কোন বলতো গ্রহগুলো সবচাইতে স্পিডে ঘুরছে? বলো দেখি, দেখে বলো দেখি, কোন কোন গ্রহগুলো সবচাইতে স্পিডে ঘুরছে? কোনটা ঘুরছে? দেখে কি মনে হচ্ছে? এই যে জুপিটার ঘুরছে দেখো, জুপিটার দেখো, পৃথিবী যেখানে প্রায় 24 ঘন্টা লাগায়, সেখানে জুপিটার 9 ঘন্টা 55 মিনিটে নিজের অক্ষের চতুর্দিকে ঘোরে, তাই তো? তাহলে 9 ঘন্টা 55 মিনিট যদি হয়, তাহলে জুপিটারে একদিন হবে। একই রকম করে স্যাটুর্ন দেখো, 10 ঘন্টা 40 মিনিটে নিজের অক্ষের চতুর্দিকে ঘুরছে, তাই তো? আবার এই যে ইউরেনাস, এটা 17 ঘন্টা 14 মিনিটে ঘুরছে। নেপচুন এটা 16 ঘন্টায় ঘুরছে। পৃথিবী তো আমরা জানি 23 ঘন্টা 56 মিনিট, এটা অ্যাপ্রক্সিমেট দেওয়া আছে। কিন্তু দেখো, এই যে গ্রহটা,
মার্কারি আর ভেনাস, এদের যে মুভমেন্টটা হচ্ছে, মার্কারিটা তবুও বোঝা যাচ্ছে, ভেনাসটা কি তুমি বুঝতে পারছো? শুক্র গ্রহ, এটার যে মুভমেন্টটা ততটাও কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? মার্কারি বা বুধ গ্রহ যেটা দেখো 58 দিন 15.5 ঘন্টা লাগায় নিজের অক্ষের চতুর্দিকে ঘুরতে, মানে পৃথিবীতে 58 দিন হলে মার্কারিতে যদি আমরা থাকতাম তাহলে একদিন হতো, বুঝতে পারলে? তাহলে পৃথিবীতে যদি 58 দিন হয়, তাহলে মার্কারিতে যদি কোনো লোক থাকে, কেউ থাকে না, যদি থাকতো তাহলে 58 দিনে মার্কারির ওই ওই লোকটার একদিন বয়স হতো, বুঝলে? এটাই আবার দেখো ভেনাস বা শুক্র গ্রহে যদি দেখি, তাহলে এই টাইম পিরিয়ডটা লাগছে প্রায় 243 দিন। অর্থাৎ 243 দিন সময় লাগে ভেনাসের নিজের অক্ষের চতুর্দিকে আবর্তন করতে। তাহলে পৃথিবীতে 243 দিন হলে ভেনাসে কোনো লোক যদি থাকে, তাহলে সেখানে তার বয়স কত হবে বলো? একদিন হবে, তাই না? আচ্ছা, তাহলে এই যে রোটেশন, মানে এই যে মুভমেন্টটা ঘটছে নিজের অক্ষের চতুর্দিকে, এটাকে আমরা আবর্তন বলবো না পরিক্রমণ বলবো? আবর্তন বলবো বা রোটেশন বলবো, হ্যাঁ। এবং এর যে এক্সিস গুলো রয়েছে, এই এক্সিস গুলো কি একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এক্সিস গুলো? উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর কিন্তু এক্সিস গুলো কিন্তু 90 ডিগ্রিতে নেই, তাই না? যেমন আমাদের পৃথিবীর যে এক্সিস, সেই পৃথিবীর এক্সিসটা মেরু অক্ষের সাথে নর্মালি 23.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। এবার বাকিগুলো দেখো এক একটা এক এক কোণে কিন্তু হেলে অবস্থান করছে। এবং ইউরেনাসেরটা দেখো, ইউরেনাসেরটা প্রায় কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর অবস্থান করছে, তাই না? আচ্ছা, এবার দেখো এই ছবিটাতে দেখো, এখানে ওই আগের ছবিটাতে যা ছিল, এই এই টাইম পিরিয়ডটাকে আমরা রোটেশন পিরিয়ড বলছি, অর্থাৎ আবর্তন সময় বা আবর্তন গতি বলে থাকি। আর্থের রেফারেন্সের উপরে ভিত্তি করে এখানে বলা আছে। এখানে সবাই মানে প্রায় প্রত্যেকটা গ্রহই হচ্ছে পৃথিবী যেরকম করে যে ডিরেকশনে আবর্তন করে সেই ডিরেকশনে ঘোরে। একমাত্র ভেনাস মানে শুক্র গ্রহ, যার হচ্ছে রোটেশন পিরিয়ড সবচাইতে বেশি, প্রায় 243 দিন, সে উল্টো দিকে ঘুরছে, মানে পৃথিবী যে দিকে ঘুরছে, যেদিকে আবর্তন করছে তার উল্টো দিকে শুক্র গ্রহ ঘুরছে, আর হচ্ছে ইউরেনাস। এই দুটো ছাড়া বাকি সবাই কিন্তু পৃথিবী যেদিকে রোটেট করছে সেই দিকেই কিন্তু রোটেশন বা রোটেট করে থাকে। আর অরবিটাল পিরিয়ডটাকে যদি আমরা দেখি, অরবিটাল পিরিয়ড মানে একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করা, এই পিরিয়ডটাকে যদি আমরা দেখি, তাহলে দেখব পৃথিবীর তো লাগে 365 দিন, এটা আমরা জানি। 365 দিনে তোমার ওই কক্ষপথ ধরে সূর্যের চতুর্দিকে আবর্তন করে। এবার মার্কারিটা দেখো, এই মার্কারি বা বুধ, এটা তো সূর্যের কাছাকাছি আছে, তাই না? তাহলে সূর্যের কাছাকাছি যদি থাকে, তাহলে ওর কক্ষপথের দৈর্ঘ্যটা কম হবে। কক্ষপথের দৈর্ঘ্য যদি কম হয়, তাহলে কম সময়ে সে কিন্তু সূর্যের চতুর্দিকে একবার প্রদক্ষিণ করবে। এইটা অনেকটা কি বলতো, এই যে তোমার মাঠগুলোতে নর্মালি হয় না যে 500 মিটার দৌড়, 1000 মিটার দৌড়, এরকম সার্কেল করে করে দৌড়ায়, তাই না? যে একটা নির্দিষ্ট সার্কেল করে, ধরো এখানে একজন ক্যান্ডিডেট আছে, আর একটা ক্যান্ডিডেট দূরে আছে, আর একটা ক্যান্ডিডেট তারও বেশি দূরে আছে, তারা যেরকম করে দৌড় দেয়, অনেকটা সেই রকম চিত্র, তাই না? যে একেবারে কাছে থাকে, ক্লোজ থাকে, তার কিন্তু লেন্থটা অনেক কম হয়। যদিও তাদের একসঙ্গে মানে রানিং পয়েন্টে রাখা হয় না, যে সেকেন্ডে দাঁড়ায় তাকে অনেকটা দূরে, মানে মানে সামনের দিকে ফিট করানো হয়, যে 3 নম্বরে থাকে তাকে আরো সামনের দিকে ফিট করানো হয়, যাতে ব্যালেন্সিং করা যায়। কিন্তু আমি যদি দেখি যে তোমার সবাইকে একই লাইনে আমি দাঁড় করিয়ে দিয়েছি, তারপরে কম্পিটিশনটা স্টার্ট করি, তাহলে একবার ঘুরতে কিন্তু যে কাছে থাকবে তার কম সময় লাগবে, যে দূরে থাকবে তার কিন্তু অনেক বেশি সময় লাগবে। ঠিক একই রকম কনসেপ্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। বুধের যেখানে 88 দিন লাগে, ভেনাস বা শুক্রের সেখানে 225 দিন লাগছে, পৃথিবী লাগছে 365 দিন। 365 দিনে 1 বছর আমরা বলে থাকি। মার্স বা মঙ্গল গ্রহের 687 দিন লাগে, জুপিটারের 12 বছর। তাহলে জুপিটার 12 বছরে কি করে? সূর্যের চতুর্দিকে একবার প্রদক্ষিণ করে। তাহলে জুপিটার বা বৃহস্পতি 12 বছরে কিন্তু 1 বছর হয়, অর্থাৎ পৃথিবীতে 12 বছর হলে তখন জুপিটারে 1 বছর হবে। সটুর্ন বা শনি 29 বছরে একবার সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে। ইউরেনাসের লাগে 84 বছর এবং নেপচুনের লাগে 165 বছর, বুঝলি?
তার মানে কেউ যদি নেপচুনে বসবাস করে, আর ধরো তার বয়স হলো তোমার হচ্ছে 1 বছর, তাহলে পৃথিবীতে তার বয়স কত হবে বলো দেখি? নেপচুনে কেউ বসবাস করছে, তার বয়স হলো 1 বছর, তাহলে পৃথিবীতে তার বয়স কত? 165 বছর। আর নেপচুনে যদি কেউ 2 বছর থাকে, তাহলে পৃথিবীতে তার বয়স, হ্যাঁ, 165 ডবল, তার মানে হচ্ছে 330 বছর, তাই না? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এই যে মুভমেন্টটা দেখো, ভেনাসের মুভমেন্ট, এই ভেনাসের মুভমেন্টটা পৃথিবী যেমনটা মুভমেন্ট করে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, সেই দিকে কি মুভমেন্ট করছে, না উল্টো দিকে? উল্টো দিকে মুভমেন্ট করছে, তাই না? তাহলে এই কথাটাও মনে রাখবে যে ভেনাস এমন একটা প্ল্যানেট যেটা নর্মালি পৃথিবীর উল্টো দিকে আবর্তন করে থাকে। আর একটা প্ল্যানেট ইউরেনাস, এটাও কোন দিকে ঘুরছে? এটাও দেখো উল্টো দিকে ঘুরছে। পৃথিবী যেদিকে নর্মালি ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে, সেই দিকে না করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কিন্তু নর্মালি আবর্তন করছে। তাহলে এই দুটো প্ল্যানেট কিন্তু বাকি প্ল্যানেট গুলো থেকে এক্সেপশনাল। ছবিটাতে দেখানো আছে যে আর্থ এই দিকটাতে ঘুরছে, ভেনাস হচ্ছে তোমার এই পাশটাতে ঘুরছে, সে কারণে ভেনাসের তোমার রোটেশনটাকে আমরা রেট্রোগেট বা বিপরীত তোমার আবর্তন বলে থাকি। এখানে একসঙ্গে সমস্ত যে প্ল্যানেট গুলো রয়েছে তার রোটেশনটাকে এখানে দেখানো আছে, দেখো মানে পৃথিবীর মতো একটা আহ, গোলকের মধ্যে প্রত্যেকটা গ্রহকে এখানে দেখানো আছে। এখানেও একই কনসেপ্ট রয়েছে, জাস্ট ওই ইমেজ গুলো দেখানোর জন্য এই জিনিসটা দিয়েছি। হ্যাঁ, যে কার কিরকম টাইম পিরিয়ড লাগে সেটা আমরা এই ইমেজটা দেখলেও কিন্তু অনেকটা বুঝতে পারবো। এখানেও জাস্ট ওই অ্যাঙ্গেল গুলো আছে, একই ছবিগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, যে কার কিরকম টাইম পিরিয়ড লাগে মানে নিজের অক্ষের চতুর্দিকে ঘুরতে, সেই বিষয়টা এখানে তুলে ধরা আছে। এইবার চলে আসি আমাদের গ্যালাকটিক ইয়ার অর কসমিক ইয়ার। আমরা সবাই ছোট ক্লাসগুলোতে নর্মালি পড়েছি যে সূর্য নর্মালি ফিক্স থাকে, সূর্য নর্মালি ফিক্স থাকে, এবং আমাদের যে গ্রহগুলো রয়েছে, উপগ্রহগুলো রয়েছে, উল্কাপিণ্ডগুলো রয়েছে বা ধূমকেতু রয়েছে, এইগুলো নর্মালি কি করে, অনবরত সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে। কিন্তু তোমরা শুনলে অবাক হবে যে সূর্যও কিন্তু একটা প্রচন্ড স্পিডে কি করছে, আমাদের যে মিল্কি ওয়ে নামক যে গ্যালাক্সি রয়েছে সেই গ্যালাক্সিতে প্রচন্ড স্পিডে ছুটছে। এবং সূর্য নর্মালি এই যে মিল্কি ওয়ে নামক যে গ্যালাক্সি রয়েছে এর হচ্ছে সেন্টারের চতুর্দিকে রিভলিউশন করতে, আবর্তন করতে, তো সরি, রিভলিউশন করতে মানে পরিক্রমণ করতে সময় নেয় মাত্র 230 মিলিয়ন বছর। 230 মিলিয়ন বছর মানে 230 × 10 লাখ, মানে কয়েক কোটি বছর কিন্তু সূর্য লাগিয়ে দেয় এই মিল্কি ওয়ে নামক যে গ্যালাক্সিটা রয়েছে সেই গ্যালাক্সিটা চতুর্দিকে পরিক্রমণ করতে। তাহলে এই যে 230 মিলিয়ন বছর সূর্যের দরকার হচ্ছে, এই টাইম পিরিয়ডটাকে নর্মালি আমরা কি বলে থাকি, কসমিক ইয়ার অর গ্যালাকটিক ইয়ার বলে থাকি। তাহলে কসমিক ইয়ার বা গ্যালাকটিক ইয়ার কি যদি বলা হয় তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে মিল্কি ওয়ে নামক যে গ্যালাক্সি রয়েছে এর সেন্টারের চতুর্দিকে সূর্যের পরিক্রমণ করতে সময় লাগে 230 মিলিয়ন বছর। এই টাইম পিরিয়ডটাকে আমরা বলে থাকি গ্যালাকটিক ইয়ার বা কসমিক ইয়ার। এই ছবিটাতে দেখো তো, এই ছবিটাতে সূর্য কি ফিক্সড আছে? আমাদের সূর্য ফিক্সড কিন্তু নেই, তাই না? সূর্য সামনের দিকে প্রচন্ড স্পিডে ছুটছে, এবং সূর্যের সাথে সাথে তার যে একটা গ্র্যাভিটেশনাল পাওয়ার রয়েছে, সেই পাওয়ারের দৌলতে যত তোমার উল্কাপিণ্ড রয়েছে, যত অ্যাস্টেরয়েডস গুলো রয়েছে, যত প্ল্যানেটস রয়েছে, স্যাটেলাইটস গুলো রয়েছে, এগুলো সবাই কিন্তু সূর্যের সঙ্গে সঙ্গেই ছুটে চলেছে এবং সূর্যের চতুর্দিকে পরিক্রমণ করছে। হ্যাঁ, তাহলে যদি বলা হয় সূর্য কি তোমার হচ্ছে ফিক্স থাকে না ফিক্স থাকে না, কি বলবে? ফিক্স থাকে না। সূর্যও কি করে একটা নির্দিষ্ট স্পিডে এই মিল্কি ওয়ে নামক যে গ্যালাক্সি রয়েছে তার সেন্টারের চতুর্দিকে পরিক্রমণ করে থাকে। মিল্কি ওয়ে বা যে কোনো ধরনের গ্যালাক্সির পিকচার গুলো আমরা মুভিগুলোতে নর্মালি এরকম দেখি যে গ্যালাক্সির কথা যখনই বলা হয় তখন এইরকম একটা ইমেজ দেখানো হয়, তাই না? অসংখ্য এখানে মানে অগ্নিপিণ্ড যেমন থাকে, অসংখ্য তোমার ধূলিকণা থাকে, একটা গ্যাসীয় বাষ্প সমেত, এবং অসংখ্য গ্রহ, নক্ষত্র, উল্কাপিণ্ড সমেত একটা গ্যালাক্সির প্রতিচ্ছবি আমরা কিন্তু
মুভিগুলো বলো বা যে কোনো ধরনের নিউজ চ্যানেলগুলোতে গ্যালাক্সি বললেই এই ইমেজগুলো নরমালি দেখায়, হ্যাঁ? আচ্ছা। আমাদের সোলার সিস্টেম যদি বলা হয়, তাহলে আমাদের সোলার সিস্টেম নরমালি সূর্যকে কেন্দ্র করেই তোমার হচ্ছে গঠিত, তাই তো? এবং সূর্য এবং সূর্যের আশেপাশে যত গ্রহাণুপুঞ্জ রয়েছে, যত তোমার প্ল্যানেট গুলো রয়েছে, যত স্যাটেলাইটস গুলো রয়েছে, সেগুলোকে নিয়েই তৈরি। আমি সায়েন্টিস্ট গুলো নরমালি এস্টিমেট করছে কি বলতো, যে এস্টিমেট করছে আমাদের যে গ্যালাক্সি রয়েছে সেখানে টেন্স অফ বিলিয়ন সোলার সিস্টেম রয়েছে। টেন্স অফ বিলিয়ন্স মানে কয়েকশো বিলিয়ন্স তোমার হচ্ছে সোলার সিস্টেম কিন্তু আমাদের এই গ্যালাক্সিতেই অবস্থান করছে, এবং সেই সংখ্যাটা 100 বিলিয়ন পৌঁছতে পারে, হ্যাঁ? আচ্ছা, এবার চলে আসি হোয়াট ইজ স্টাডি। তাহলে এ পর্যন্ত কোন কোন বিষয়গুলো পড়লাম আমরা? গ্যালাক্সি পড়লাম। গ্যালাক্সির আগে আমরা কি পড়েছিলাম? গ্যালাক্সির আগে আমরা পড়লাম ইউনিভার্স, তাই তো? তাহলে ইউনিভার্সকে আমরা কতগুলো গ্যালাক্সিতে ভাগ করলাম। গ্যালাক্সির পরে আমরা চলে এলাম কোথায়? সোলার সিস্টেমে আমরা চলে এলাম। সোলার সিস্টেমের পরে আমরা ঢুকছি কোথায়? স্টারসে বা নক্ষত্রে, তাই তো? তাহলে এই যে তোমার সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমের পরে সবচাইতে বড় যে ডিভিশন, সবচাইতে বড় যে তোমার অংশ, সেই বড় অংশটাকে আমরা কি বলবো? নক্ষত্র বা স্টার্স বলবো। এবং আমরা সকলেই জানি নক্ষত্রগুলো নরমালি নিজের আলোতেই আলোকিত হয়, এবং এই নক্ষত্রগুলোকে আমরা মহাজাগতিক বস্তু বলবো। এবং এই মহাজাগতিক বস্তুগুলো থেকেই নরমালি কি হয়, যে রেডিয়েশনটা চতুর্দিকে নির্গত হয় এবং শক্তিগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং সমস্ত বস্তুগুলো নরমালি দৃশ্যমান হয়। তাহলে আমরা আমাদের এই যে মহাবিশ্বের কথা পড়ছি, তারপরে গ্যালাক্সির কথা পড়ছি, এই গ্যালাক্সি গুলোতে এরকম কিন্তু কয়েকশো বিলিয়ন্স কি রয়েছে বলতো? কয়েকশো বিলিয়ন্স আমরা স্টার্স গুলো আমরা বা সোলার সিস্টেম গুলো আমরা এখানে দেখতে পাবো। কিন্তু আমরা খালি চোখ দিয়ে কি আমরা এই সমস্ত যে তোমার স্টার্স গুলো রয়েছে, এতগুলো বিলিয়ন্স অফ স্টার্স দেখতে পাবো? খালি চোখ দিয়ে নরমালি আমরা এতগুলো কিন্তু স্টার্স মানে বিলিয়ন্স অফ স্টার্স কিন্তু আমরা দেখতে পাবো না। আমরা খালি চোখ দিয়ে নরমালি কয়েকশো স্টার্স আমরা আকাশে যদি তাকাই, তাহলে কয়েকশো স্টার্সই কিন্তু একসঙ্গে দেখতে পাই। তাহলে এগুলো দেখতে গেলে আমাদের উন্নত মানের টেলিস্কোপ লাগবে, তাহলে তুমি কি দেখতে পাবে? যে তোমার আশেপাশে যে তোমার সোলার সিস্টেম গুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো, এবং কত তোমার নক্ষত্রগুলো রয়েছে সেই নক্ষত্রের পরিমাণগুলো কিন্তু আমরা আরো বেশি করে দেখতে পাবো, যদি আমাদের কাছে সেই উন্নত মানের টেলিস্কোপটা থাকে। আচ্ছা, এবার চলে আসলাম হোয়াট ইজ সান, অর্থাৎ আমরা যে স্টারের আশেপাশে আছি সেই স্টারটাকে নরমালি আমরা বলে থাকি সূর্য বা সান বলে থাকি। এবং সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমের একেবারে সেন্টারে যে নক্ষত্রটি রয়েছে সেই নক্ষত্রকেই আমরা নরমালি সূর্য বা সান বলে থাকি। এই সূর্যটা অ্যাকচুয়ালি কি বলতো, একটা হট প্লাজমা দিয়ে নরমালি একটা পারফেক্ট বল বলতে পারে, অর্থাৎ হট প্লাজমা দিয়ে তৈরি একটা সম্পূর্ণ ফায়ার বল হচ্ছে আমাদের সূর্য। এবং এখানে ফায়ার বা যে তোমার যে রেডিয়েশনটা নরমালি নির্গত হয় কি কারণে? আমরা জানি যে নরমালি সূর্য হাইড্রোজেন এবং হিলিয়াম নামক যে গ্যাস রয়েছে, সে হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটো প্রধান গ্যাস দ্বারাই কিন্তু আমাদের নক্ষত্র বা সূর্যটা কিন্তু তৈরি হয়েছে। এই হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে নিউক্লিয়ার যে ফিউশন হয়, একটা তোমার সংঘর্ষ হয় বা রিয়াকশন হয়, সেই রিয়াকশনের ফলেই কিন্তু সূর্যের শরীর থেকে প্রচুর পরিমাণে রেডিয়েশন কিন্তু নির্গত হয়, এবং এই রেডিয়েশনটাই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইএমআর রূপে কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তারই 200 কোটি ভাগের 1 ভাগ আমাদের কিন্তু পৃথিবীতে এসে পৌঁছায়, যেটাকে আমরা বলে থাকি ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল। তাহলে এই সূর্য থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইএমআর নির্গত হয়, আমি যদি বলি এর মানে কত অংশ আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, তাহলে এর উত্তরটা কি হবে? 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ। তাহলে ভাবো এই 1 ভাগটা বাদ দিয়ে বাকি যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন গুলো রয়েছে, এগুলো আমাদের যে সোলার সিস্টেম তার চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এবং সেই পরিমাণটা কত বেশি, তাই না? একটা বিশাল একটা ভয়ানক একটা পরিবেশ কিন্তু আমাদের এই সোলার সিস্টেমের যে আমাদের পৃথিবী বাদ দিয়ে যে বাকি অংশ রয়েছে সেখানে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের অনেক খেলাধুলো কিন্তু চলতে থাকে, যেগুলো আমরা বুঝতে পারি না, জানতে পারি না। তার কারণ আমরা এই মহাবিশ্বের একটা অদৃশ্য একটা অংশ, অদৃশ্য একটা কণা আমরা বলতে পারি আমাদের আইডেন্টিটি, হ্যাঁ? তবুও আমরা মাঝে মধ্যে আমরা বেশি করে লাফাই, তাই না?
যাতে করে আমরা আরো বেশি তথ্য জানতে পারি, আরো বেশি নলেজ গুলো গেইন করতে পারি। এবং তোমরা শুনে থাকবে আমরা আমাদের দেশই এই যে সূর্য সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করার জন্য আমরা আদিত্য ওয়ান বলে যে স্যাটেলাইট গুলো রয়েছে সেগুলো লঞ্চ করার জন্য কিন্তু আমরা অনেক পরিকল্পনা কিন্তু করছি, তাই না? যে সূর্যের ওই অংশটা সম্পর্কে আরো বিস্তারিত আমরা তথ্য জানবো, বিস্তারিত তথ্য নেব, এর জন্য কিন্তু স্যাটেলাইট গুলো পাঠানোর কিন্তু কার্যক্রম আমাদের দেশও শুরু করেছে। তারপরে দেখো, স্টার বা সান পড়ার পরে আমরা কি করব, এবার আমরা চলে এলাম হোয়াট ইজ প্ল্যানেট। প্ল্যানেট বা গ্রহ বলতে কি বুঝি? তাহলে গ্রহ হচ্ছে নক্ষত্রের পরে ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম বিভাগকে আমরা কি বলবো? প্ল্যানেট বলবো বা গ্রহ বলবো। তাহলে এই গ্রহের ডেফিনিশনটা নর্মালি 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন নর্মালি এই গ্রহের সংজ্ঞাগুলো নর্মালি দিয়েছে। তো সেখানে নর্মালি এই তোমার গ্রহের সংজ্ঞায় আইএইউ যে কথাটা বলেছে সেই কথাটা হচ্ছে, গ্রহ হতে গেলে নর্মালি কিছু কন্ডিশনস থাকতে হবে। সেই কন্ডিশনস এর মধ্যে 1 নম্বর কন্ডিশন কি? যে গ্রহ হবে সেই মহাজাগতিক বস্তু বা আমরা বলতে পারি সেই জ্যোতিষ্ক, যেটি কি করবে, একটা নক্ষত্রের চতুর্দিকে অরবিটস করবে বা নক্ষত্রের চতুর্দিকে আবর্তন করবে। আর কি থাকবে? তার নিজস্ব কিছু পর্যাপ্ত গ্র্যাভিটি থাকবে, যেটা তাকে গোলাকার আকৃতি প্রাপ্ত করতে যথার্থ হবে। আর কি হবে? ওই বস্তুটার বা জ্যোতিষ্কটির বা মহাজাগতিক বস্তুটার যে তোমার মাস বা ওজন, সেটা একটা মিনিমাম মাসের থেকে কম হবে। অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন বা একটা রাসায়নিক যে বিক্রিয়া হতে গেলে বা একটা তোমার কি বলে ফিউশন বিস্ফোরণ হতে গেলে যে পরিমাণ ওজন দরকার তার তুলনায় কম পরিমাণ তার ওজন বা মাস হতে হবে, তাহলেই সেটাকে আমরা কি বলবো? গ্রহ বলবো। আর একটা গুরুত্বপূর্ণ তোমার কন্ডিশনস রয়েছে, সেই কন্ডিশনসটা কি? সেই মহাজাগতিক বস্তুটি বা জ্যোতিষ্কটি কি করবে, তার যে অরবিটাল যে প্লেন রয়েছে বা কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথের আশেপাশের যে বস্তুগুলো রয়েছে সমস্ত বস্তুগুলোকে তোমার কি করতে পারে, তার কক্ষপথ থেকে সরিয়ে দিতে পারে। এরকম 4টে যদি বৈশিষ্ট্য থাকে তখনই সেই মহাজাগতিক বস্তু বা জ্যোতিষ্ককে আমরা কি বলবো? গ্রহ বলবো। তাহলে আমাদের পৃথিবী এগুলো কিন্তু এই 4টে ক্রাইটেরিয়ায় ফিল আপ করে, তাই আমাদের পৃথিবীকে আমরা কি বলবো? গ্রহ বা মেজর প্ল্যানেট বলবো বা কুলিন গ্রহ বলবো। আমাদের পৃথিবীর কি কি ফাংশনস গুলো ফিল আপ করে যদি বলা হয়, তাহলে আমরা বলবো যে আমাদের পৃথিবী হচ্ছে সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে, অর্থাৎ ফার্স্ট যে কন্ডিশন এটাকে ফিল আপ করে। 2 নম্বর হচ্ছে আমাদের পৃথিবীর পর্যাপ্ত গ্র্যাভিটি রয়েছে, যেটা আমাদের পৃথিবীকে প্রায় গোলাকার আকৃতি প্রাপ্ত করতে সাহায্য করেছে। এবং নিউক্লিয়ার ফিউশন হতে গেলে যতটা মাসের দরকার তার তুলনায় কম পরিমাণ মাস আমাদের পৃথিবীতে রয়েছে, সে কারণেই নিউক্লিয়ার যে ফিউশন গুলো সেগুলো কিন্তু আমাদের পৃথিবীতে হয় না, জন্য আমরা বেঁচে আছে। এবং আমাদের পৃথিবীর যে কক্ষপথটা রয়েছে, যে পথ ধরে সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করছে, তার আশেপাশে যে মহাজাগতিক যে বস্তুগুলো রয়েছে সেই মহাজাগতিক বস্তুগুলোকে পৃথিবী ইজিলি সরিয়ে ফেলতে পারে। এই 4টে বৈশিষ্ট্য ফিল আপ করতে পারে জন্যই আমাদের পৃথিবী সমেত বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এগুলোকে আমরা কি বলে থাকি? মেজর প্ল্যানেট বলে থাকি বা তোমার হচ্ছে কুলিন গ্রহ বলে থাকি। প্লুটো, যেটাকে একসময় তোমার হচ্ছে মেজর প্ল্যানেটের মধ্যেই ধরা হতো 2006 সালের আগে, 2006 সালের পরে আমরা কিন্তু প্লুটোকে আমি আর মেজর প্ল্যানেট বলি না। এই প্লুটোকে আমরা বলে থাকি বামন গ্রহ বা ডার্ক প্ল্যানেট বলে থাকি। তার কারণ হচ্ছে প্লুটো প্রথম 3টে ঠিকঠাক মতো ফিল আপ করতে পারে। অর্থাৎ নক্ষত্রের চতুর্দিকে আবর্তন করে, তার সেলফ গ্র্যাভিটি রয়েছে যেটা তাকে গোলাকার আকৃতি প্রাপ্ত করতে হেল্প করছে। নিউক্লিয়ার ফিউশন হতে গেলে যতটা মাস দরকার ততটাও নেই। কিন্তু 4 নম্বর যে ক্রাইটেরিয়া রয়েছে, তার অরবিটাল যে প্লেন বা অরবিটাল যে পথ রয়েছে সেখান থেকে মহাজাগতিক বস্তুগুলোকে কিন্তু সরিয়ে ফেলতে পারে না। এই কারণেই আমরা প্লুটোকে কি বলে থাকি? ডার্ক প্ল্যানেট বলে থাকি বা তোমার কি বলে বামন গ্রহ বলে থাকি। আরেকটা দেখো প্ল্যানেটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি বলছে, প্ল্যানেটস শাইন বাই রিফ্লেক্টেড লাইট। অর্থাৎ আমরা যে যে পৃথিবীতে দিনের বেলা আমরা আলো দেখতে পাচ্ছি, এই দিনের বেলা যে আলো দেখতে পাই এইটা কিন্তু পৃথিবীর নিজস্ব আলো নেই, নিজস্ব আলো নয়। এই আলোটা কার আলো? এই আলোটা হচ্ছে একটা নক্ষত্রের আলো। আমাদের পৃথিবীতে যে লাইটটা সৃষ্টি হয় দিনের বেলাতে, সেই লাইটটা আসে সূর্য থেকে। সূর্য থেকে লাইটটা আসে এবং পৃথিবীতে যখন পড়ে তখন রিফ্লেক্টেড হয়, চতুর্দিকে ছড়িয়ে যায়
এবং আমাদের যখন চোখে সেগুলো আসে তখন আমরা কিন্তু সেই পৃথিবীর যে অবজেক্ট গুলো রয়েছে সেই অবজেক্ট গুলোকে আমরা দেখতে পাই। তো কিভাবে আমরা ভিন্ন ভিন্ন বস্তুগুলোকে দেখতে পাই এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা সূর্য থেকে নির্গত হচ্ছে সেটা কিভাবে বস্তুগুলোর অবজেক্ট গুলোর আইডেন্টিফিকেশন করতে তার কালার গুলো বুঝতে হেল্প করে, এগুলো আমরা সিক্স সেমিস্টারের দিকে রিমোট সেন্সিং জিআইএস বলে একটা পেপার রয়েছে, তো সেই পেপারটাতে এই বিষয়টা আমরা ভালো করে তখন জানবো বা পড়বো। হ্যাঁ, প্ল্যানেটস এর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, যে প্ল্যানেটসটা হতে পারে রকি, হতে পারে সেটা আইসি হতে পারে, মানে পাথুরেময় হতে পারে। যেমন আমাদের তোমার হচ্ছে পৃথিবী নামক যে তোমার গ্রহটা রয়েছে পৃথিবী, এটা নিজে কিন্তু রকি প্ল্যানেট। আইসি হতে পারে, সেখানে অসংখ্য ঠান্ডা হতে পারে, তাই সেখানে যদি জলীয় বাষ্প থাকে সেটা বরফরূপে থাকবে, সেখানে যদি অ্যামোনিয়া থাকে সেটাও বরফরূপে থাকবে, অর্থাৎ গ্যাসগুলোও বরফরূপে অবস্থান করবে। এইরকম কিছু প্ল্যানেট হতে পারে এবং গ্যাসিয়াস হতে পারে, অর্থাৎ শুধুমাত্র গ্যাসই থাকবে এরকমও কিন্তু প্ল্যানেটস হতে পারে। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এখানে দেখো এই মানে সূর্যের যে কাছে যে প্ল্যানেট গুলো রয়েছে নর্মালি এই চারটে, মার্কারি, ভেনাস, আর্থ এবং মার্স, এই চারটে প্ল্যানেটকে আমরা বলে থাকি টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস বা রকি প্ল্যানেটস বলে থাকি। কারণ এই যে চারটে প্ল্যানেটস রয়েছে এগুলো নর্মালি রক্স বা তোমার বিভিন্ন ধরনের যে তোমার কি বলে মেটালস গুলো রয়েছে সেই মেটালস গুলো দিয়ে তৈরি, সে কারণে এগুলোকে আমরা টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস বলি। জুপিটার এবং স্যাটার্ন এই দুটোকে আমরা বলে থাকি নরমালি জুপিয়ান জায়ান্টস বলে থাকি বা গ্যাস জায়ান্টস বলি, অর্থাৎ এখানে যে ভিন্ন ভিন্ন ধরনের যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলোর পরিমাণই কিন্তু এই জুপিটার এবং স্যাটার্নের কিন্তু অনেক বেশি আছে, গ্যাসের প্রাধান্য অনেক বেশি। আর তারপরে আছে কি ইউরেনাস এবং নেপচুন, এই দুটোকে আমরা বলে থাকি আইস জায়ান্টস বলে থাকি, অর্থাৎ এগুলো হচ্ছে বরফ রূপে অবস্থান করছে। যত ধরনের তোমার গ্যাস গুলো রয়েছে সেগুলো নর্মালি বরফ রূপে অবস্থান করছে। কেন বরফ রূপে অবস্থান করছে দেখো, এই যে সূর্য যদি এখানে থাকে তাহলে এই ওদের এই জায়গাটাতে সূর্য তাপমাত্রাটা অনেক বেশি হবে, তাই তো? তারপরে শুক্রতে পড়বে, তারপরে পৃথিবীতে পড়বে, অর্থাৎ যত দূরত্ব বাড়বে তত কি হবে তাপমাত্রার পরিমাণ কি হবে, কমতে থাকবে। হ্যাঁ, তাপমাত্রার পরিমাণ কমতে থাকবে। কিন্তু এটা মনে রাখবে, আমাদের যে প্ল্যানেটস গুলো রয়েছে তার মধ্যে হটেস্ট প্ল্যানেটস কিন্তু মার্কারি নয়, সবচেয়ে কাছে থাকা জন্যও কিন্তু মার্কারি নয়। ভেনাসটাকে আমরা বলে থাকি আমাদের যে সোলার সিস্টেম তার মধ্যে সবচাইতে উত্তপ্ত হটেস্ট একটা প্ল্যানেট বলি। এইটা কাছে থাকার জন্য নয়, এটা হচ্ছে তোমার এই যে শুক্র গ্রহটা রয়েছে তার যে ইন্টারনাল যে মেটেরিয়ালস গুলো রয়েছে সেই ইন্টারনাল মেটেরিয়ালস গুলোর জন্য কিন্তু এই শুক্র গ্রহের তাপমাত্রা কিন্তু অনেক বেশি। তারপরে বাকি যে প্ল্যানেটস গুলো রয়েছে এগুলোর তাপমাত্রা কিন্তু অনেক কম, যেহেতু দূরত্বটা অনেক কম। পৃথিবী এমন একটা পজিশনে আছে যে পজিশনে থাকার কারণে এই পৃথিবীর তাপমাত্রাটা কিন্তু বসবাসের জন্য উপযোগী বা উদ্ভিদ এবং প্রাণী জন্মানোর জন্য কিন্তু উপযোগী একটা পরিবেশ থাকে। তাই কিন্তু এই পৃথিবীতেই একমাত্র উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি হয়েছে। বুধ শুক্র এখানে তাপমাত্রাটা কিন্তু বসবাসের উপযোগী নয়, সে কারণে এখানে উদ্ভিদ প্রাণীর সৃষ্টি হয়নি। একই রকম করে মঙ্গল, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন এগুলো তো পৃথিবী থেকে দূরের দিকে আছে, তাহলে এগুলোর তাপমাত্রা অনেক কম, তাহলে অনেক কম তাপমাত্রাও কিন্তু আমাদের উদ্ভিদগুলো এবং প্রাণীগুলো সহ্য করতে পারে না, সে কারণে এইগুলোতেও কিন্তু কোনো রকম উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব নেই। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, আর এখানে দেখো এই যে প্লুটো, হাউমেয়া, মাকে মাকে, এরিস এগুলোকে আমরা কি বলে থাকি, বামন গ্রহ বলে থাকি। এগুলোকে কেন বামন গ্রহ বলি, কেউ একজন বলো দেখি, বামন গ্রহ কেন বলা হয়? মহাজাগতিক বস্তুগুলোকে সরিয়ে সরিয়ে ফেলতে পারে না, তাই না? তাছাড়া এগুলো গোলাকার, এগুলো হচ্ছে তোমার নক্ষত্রের চতুর্দিকে প্রদক্ষিণ করে, এগুলো সব ঠিক আছে, তাই না? আচ্ছা, টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস আর্থ, মার্কারি, ভেনাস, মার্স এগুলোকে বলা হয়, তার কারণ হচ্ছে মেটাল দিয়ে এগুলো তৈরি। আর এই যে গ্যাস জায়ান্টস থাকে হাইড্রোজেন হিলিয়াম দিয়ে তৈরি, তোমার জুপিটার আর স্যাটার্ন, এগুলো একটু মনে রাখবে। আর আইস জায়ান্টস বলা হয় ইউরেনাস এবং নেপচুন গুলোকে, কারণ তাপমাত্রা অনেক কম থাকার কারণে ওয়াটার গুলো আইসে পরিণত হয়, মিথেন সেটাও আইসে পরিণত হয়েছে, অ্যামোনিয়া এগুলো আইসে থাকে। হ্যাঁ, আচ্ছা, তাই আমরা কি দেখেছি যে ইউরেনাস এবং নেপচুন এই দুটোকে জুপিটার এবং সতুর্নের সঙ্গে গ্যাস জায়ান্টস ও বলা হয়ে থাকে।
যদিও গ্যাস জায়ান্টস এগুলো নয়, তার কারণ হচ্ছে ইউরেনাস এবং নেপচুন এগুলো তো মানে এগুলোর সাথে জুপিটার এবং যে সতুর্ন যে গ্রহটা রয়েছে এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। তাহলে অনেক জায়গাতে আমরা এরকম পাবো ইউরেনাস, নেপচুন আর জুপিটার আর সতুর্ন এই চারটে যে গ্রহ এগুলোকে কিন্তু তোমার হচ্ছে কি বলে গ্যাস জায়ান্টস হিসাবেই ধরে। কিন্তু তোমার যদি তুমি আরো ভালো করে যদি অ্যানালাইসিস করো, আরো ভালো করে যদি তুমি এর বৈশিষ্ট্যগুলোকে দেখো, তাহলে ইউরেনাস এবং নেপচুন কিন্তু জুপিটার আর সাturনের থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট। তাহলে এদের আমরা গ্যাস জায়ান্টস না বলে আমরা কিন্তু আইস জায়ান্টস বলেই কিন্তু বেটার রিপ্রেজেন্টেশন হবে। হ্যাঁ, এইবার আমরা চলে আসি, তাহলে আমরা কতদূর গেলাম একটু আরেকবার বলে নিই। সবার থেকে বড় ডিভিশনস, যার থেকে বড় আর নেই, তাকে আমরা কি বলি? কি বলি বলো? ইউনিভার্স। এই ইউনিভার্স গুলোকে আমরা কতগুলো বড় বড় ডিভিশনে ভাগ করেছি, তার নাম কি? গ্যালাক্সিস। এই গ্যালাক্সি গুলোর মধ্যে আবার কতগুলো ডিভিশনস রয়েছে, সেগুলোকে আমরা কি বলি বড় বড় ডিভিশনস গুলো? সোলার সিস্টেম। সোলার সিস্টেমের মধ্যে সবচাইতে বড় অংশ কাকে বলা হয়? স্টার। তারপরে স্টারের তুলনায় তোমার হচ্ছে স্টারের তুলনায় ছোট যে অংশ, তাকে আমরা কি বলি? প্ল্যানেটস বলছি, তাই তো? এবার প্ল্যানেটস এর পরে যে ছোট অংশ বা ছোট বস্তু, তার নাম কি? তার নাম হচ্ছে স্যাটেলাইট বা উপগ্রহ। এই স্যাটেলাইট বা উপগ্রহ কাকে বলে যদি ডেফিনেশন বলা হয়, তাহলে আমরা বলবো এই স্যাটেলাইট হচ্ছে ন্যাচারাল হতে পারে, একটা বডি হতে পারে, অথবা আর্টিফিশিয়াল একটা বডি হতে পারে, যে বডিটা নর্মালি কি করছে, তোমার প্ল্যানেটস গুলো যেগুলো রয়েছে বা গ্রহগুলো রয়েছে সেই গ্রহের চতুর্দিকে তোমার পরিক্রমণ করে থাকে। যেমনটা গ্রহগুলো সূর্যের চতুর্দিকে পরিক্রমণ করে, ঠিক তেমনি এই যে তোমার উপগ্রহগুলো রয়েছে সেই উপগ্রহগুলো গ্রহের চতুর্দিকে পরিক্রমণ করছে। কিন্তু এই উপগ্রহগুলো দুই ধরনেরই হতে পারে, একটা ন্যাচারাল হতে পারে এবং আরেকটা আর্টিফিশিয়াল একটা বডি হতে পারে। তাহলে ন্যাচারাল গুলোর মধ্যে আমরা যেমন আমাদের পৃথিবীর উপগ্রহ, প্রধান উপগ্রহ চাঁদকে বলি, ঠিক তেমনি এটা আর্টিফিশিয়াল বডি হতে পারে। যেমন আমরা ধরো বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের জন্য আমরা কি করেছি, অসংখ্য স্যাটেলাইটস গুলো তৈরি করে আমরা, স্যাটেলাইটস বলতে মহাকাশ যান, আমরা তোমার মহাকাশে পাঠিয়েছি। 400 কিলোমিটার উপরে কোনগুলো আছে, কোনগুলো ধরো তোমার 500-700 কিলোমিটার উপরে আছে, কোনগুলো 36,000 কিলোমিটার উপরে এই স্যাটেলাইট গুলোকে লঞ্চ করা হয় এবং পৃথিবীর উপর নজরদারি করার জন্য বা পৃথিবীতে কোথায় কি ধরনের রিসোর্স গুলো রয়েছে সেগুলোকে তোমার জানার জন্য নর্মালি আমরা কি করেছি, এই স্যাটেলাইট গুলোকে লঞ্চ করে থাকি এবং যেগুলো অনবরত কিন্তু পৃথিবীর চতুর্দিকে পরিক্রমণ করেই থাকে, যেগুলোকে আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইটসও বলে থাকি। মার্কারি এবং ভেনাস বাদে সমস্ত কিন্তু আমাদের যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলোরই কিন্তু কি রয়েছে, স্যাটেলাইটস গুলো রয়েছে, যেগুলোকে নর্মালি আমরা মুনস বলে থাকি। হ্যাঁ, কমন নাম হচ্ছে মুনস। এইটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইটস, আমরা দেখেছি এগুলো। আর এগুলোকে নর্মালি ন্যাচারাল স্যাটেলাইটস বলি, যেগুলো সৃষ্টিতে মানুষের কিন্তু হস্তক্ষেপ নেই বললেই চলে। সাturn যে প্ল্যানেটটা রয়েছে তার হচ্ছে তোমার উপগ্রহ বা স্যাটেলাইটস গুলোর এখানে নামগুলো দেওয়া আছে: মিমাস, এনসিলাডাস, টেথিস, ডিওনি, রিয়া, টাইটান, লেপিটাস। এগুলোর মধ্যে বলো তো এই সাturn বা শনির সবচাইতে বড় উপগ্রহ কোনটা? কোনটা বড় মনে হচ্ছে? টাইটান। তাহলে শনির সবচাইতে বড় উপগ্রহটা হচ্ছে টাইটান বলা হয়। হ্যাঁ, আচ্ছা একটু আমি ওই ল্যাপটপটাতে চার্জ দিই, হ্যাঁ একটু ওয়েট করো, চার্জটা কমে গেছে। ঠিক আছে, তাহলে আমরা প্ল্যানেটস পড়লাম, তাই তো? এবার আমরা পড়ি অ্যাস্টেরয়েড সম্পর্কে। হ্যাঁ, অ্যাস্টেরয়েডটা কি? তাহলে উপগ্রহ আমরা পড়লাম। উপগ্রহের থেকে যদি ছোট ছোট খণ্ড হয়, বা আমরা বলতে পারি মাইনর যে প্ল্যানেট, অর্থাৎ একটা গ্রহের থেকেও ছোট ছোট খণ্ড যেগুলো সোলার সিস্টেমের মধ্যেই পড়ছে এবং যাদের শেপ এবং সাইজ গুলো তোমার হচ্ছে আলাদা আলাদা হতে পারে, ছোট বড় ভিন্ন ভিন্ন টাইপস এর হতে পারে। হ্যাঁ, সেগুলোকে আমরা কি বলবো? অ্যাস্টেরয়েডস বলবো বা গ্রহাণুপুঞ্জ বলবো। হ্যাঁ, এই গ্রহাণুপুঞ্জগুলো এতটাই ছোট, কখনো কখনো এদের যে তোমার ডায়ামিটার গুলো রয়েছে, ব্যাস রয়েছে, সেটা 1 মিটার পর্যন্ত হতে পারে। এবং 1 মিটার মানে আমরা নর্মালি জানি 100 সেন্টিমিটার, তাই তো? আমাদের যে আমাদের কাছে যে স্কেলটা রয়েছে সেই স্কেলটা 30 সেন্টিমিটার। তাহলে 30 সেন্টিমিটার যদি আমরা 3 বার দিই 90 সেন্টিমিটার, তারপরে যদি 10 সেন্টিমিটার আমি অ্যাড করি তাহলে সেটা হয়ে গেল 100 সেন্টিমিটার, মানে 1 মিটার। তাহলে 1 মিটার পর্যন্ত ডায়ামিটার হতে পারে। ঠিক তেমনি আবার 100 কিলোমিটার পর্যন্ত ডায়ামিটার হতে পারে।
তাহলে অ্যাস্টেরয়েড মানে এটা বলা হলো যে এটা হচ্ছে তোমার আহ, গ্রহ উপগ্রহের থেকে অনেক ছোট, 1 মিটার পর্যন্ত হতে পারে। ঠিক তেমনি এটা কিন্তু 1000 কিলোমিটারও হতে পারে। 1000 কিলোমিটার মানে একটা মানে বামন গ্রহের মতো এদের সাইজও কিন্তু হতে পারে। এবং এই যে তোমার অ্যাস্টেরয়েডস গুলো রয়েছে, গ্রহাণুপুঞ্জ রয়েছে, এগুলো মিটালিক হতে পারে এবং রকি বডিজও হতে পারে, কিন্তু এদের কোনো রকম কি নেই বলতো, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল নেই। যেমনটা গ্রহগুলোর তোমার অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল থাকে, গ্রহাণুপুঞ্জগুলোর কিন্তু কোনো রকম অ্যাটমসফিয়ার নেই। এই কি হলো? আচ্ছা, আচ্ছা, বেশিরভাগ এই অ্যাস্টেরয়েড যে বেল্টস গুলো রয়েছে, এই বেল্টস গুলো দেখো, এইটাকে আমরা অ্যাস্টেরয়েড বেল্টস বলে থাকি। হ্যাঁ, এইটাকে দেখা যাচ্ছে, এই অংশটা অ্যাস্টেরয়েড বেল্টস। এই অ্যাস্টেরয়েড বেল্টসটা কোন দুটো তোমার গ্রহের মাঝখানে আছে দেখো? একদিকে আছে জুপিটার, তাই তো? আরেকদিকে কোনটা আছে? এই যে দেখো মার্স, তাই তো? এই যে তোমার কক্ষপথ, এটা হচ্ছে মার্সের কক্ষপথ। তাহলে মার্স এবং জুপিটার এই দুটো যে গ্রহ রয়েছে তার মাঝখানেই বেশিরভাগ যে তোমার অ্যাস্টেরয়েডস গুলো রয়েছে, এই অ্যাস্টেরয়েডস গুলো বা গ্রহাণুপুঞ্জ গুলো অবস্থান করছে। কখনো কখনো এই অ্যাস্টেরয়েডস গুলো বা গ্রহাণুপুঞ্জ গুলো কি করে বলতো, এই জুপিটার বা তোমার যে মার্স গুলো রয়েছে এগুলো পার করেও কিন্তু বাইরের দিকে মুভ করতে পারে। সাপোজ ধরো এই অ্যাস্টেরয়েডস গুলো কখনো কখনো ঠোকাঠুকিতে ধাক্কা লেগে গেল, হ্যাঁ, আর এগুলো তো তোমার এখানে তো কোনো রকম সেরকম গ্র্যাভিটি নেই, তাই না? তাহলে ধাক্কা যদি লাগে স্পেসের মধ্যে, তাহলে সেখানে একটা বল তৈরি হবে। আর বল তৈরি হলে সেগুলো কি করবে? এই জুপিটারের দিকে যেতে পারে, বাইরের দিকে যেতে পারে, অথবা এই ভেতরের দিকে আসতে পারে। আমরা নিউটনের যে তোমার হচ্ছে গতিসূত্রগুলো রয়েছে, সেখানে আমরা প্রথম গতিসূত্রতে আমরা পড়েছি না, যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকবে। তাহলে এই মহাকাশে তো এই ঘটনাটাই ঘটবে, যদি ধাক্কা লাগে তাদের মধ্যে একটা গতির সৃষ্টি হবে। ধাক্কা লাগার পরে ওই খণ্ডটাতে যদি গতি পায় তাহলে ও জুপিটার পার করে যেতে পারে, অথবা তোমার এই মার্স পার করে পৃথিবীর দিকেও কিন্তু ধেয়ে আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা চলে আসি হোয়াট ইজ কমেটস। হোয়াট ইজ কমেটস, বা এটাকে আমরা ধূমকেতু বলে থাকি। হ্যাঁ, এই কমেটস বা ধূমকেতু অ্যাকচুয়ালি কি বলতো? তোমার কমেটস বা ধূমকেতু হচ্ছে অ্যাকচুয়ালি কসমিক স্নোবলস অফ ফ্রোজেন গ্যাসেস, অর্থাৎ যে গ্যাসগুলো রয়েছে তোমার হচ্ছে এই ইউনিভার্সের মধ্যে, মহাবিশ্বের মধ্যে, তাহলে এই গ্যাসগুলোই যখন অত্যধিক কম তাপমাত্রায় যদি ফ্রোজেন হয়ে যায়, যদি সেগুলো তোমার হিমায়িত হয়ে যায় এবং যদি তোমার স্নোবলের আকার ধারণ করে, তখন সেগুলোকে আমরা কি বলবো? কমেটস, বা সেগুলোকে আমরা ধূমকেতু বলবো। তাহলে গ্যাসগুলো যেমন ফ্রোজেন হতে পারে, ঠিক তেমনি রক শিলাখণ্ডগুলো ফ্রোজেন হতে পারে, বা যদি ধুলোবালি থাকে, ডাস্ট থাকে, তাহলে সেগুলো হচ্ছে তোমার অত্যধিক ঠান্ডায় মানে জমে যেতে পারে। এবং যদি সেটা একটা বলের আকার ধারণ করে এবং সঙ্গে সঙ্গে যদি সূর্যের চতুর্দিকে অরবিট করে, প্রদক্ষিণ করে, তখনই সেটাকে আমরা কি বলবো? ধূমকেতু বলবো। এবং এই যে ধূমকেতুগুলো যখন ফ্রোজেন হবে মানে জমে যাবে, তখন তাদের সাইজ গুলো হতে পারে কেমন, দেখো বলা আছে যে একটা স্মল টাউনের মতো হতে পারে। একটা ছোট টাউনের যেমন যেমনটা শেপ হয়, ঠিক তেমনি তেমনটা শেপ কিন্তু এই যে ধূমকেতু গুলো রয়েছে বা কমেটস গুলো রয়েছে, সেই কমেটস গুলো হতে পারে। এবং দেখো তাহলে আমি কি বললাম, যে কমেটস মানে হচ্ছে তোমার ফ্রোজেন গ্যাসেস, রকস, ডাস্ট পার্টিকেলস গুলো তোমার হচ্ছে কসমিক স্নোবলস গুলোকে আমরা কমেটস বলবো। তাহলে এগুলো নর্মালি কি করে? সূর্যের তোমার চতুর্দিকে পরিক্রমণ করে। এবার সূর্যের পাশ দিয়ে যখন এই কসমিক স্নোবলসটা বা কমেটসটা যখন যায়, তখন এবং সূর্যের কাছ দিয়ে যখন যাবে, তখন কি হবে? তখন এই যে যেটা ফ্রোজেন স্নোবল ছিল, সেইটা হিটেড হবে, তাপমাত্রা বেশি পাবে, এবং তাপমাত্রা বেশি পেলে এটা উষ্ণ হবে। আর যত বেশি উষ্ণ হবে তত কি হবে? যেটা ফ্রোজেন ছিল, অর্থাৎ যেটা হিমায়িত অবস্থায় ছিল, সেটা ধীরে ধীরে কি হবে? গলতে থাকবে এবং গ্যাসগুলোকে নরমালি কি করবে? রিলিজ করতে থাকবে। এই যে গ্যাসগুলোকে রিলিজ করার যে প্রক্রিয়া, উত্তপ্ত হলো কমেটসটা এবং গ্যাসগুলোকে বাইরের দিকে ছাড়তে থাকলো, এটাকে নরমালি বলা হয়, এই প্রসেসটাকে আউট গ্যাসিং বলা হয়। এবং এই কমেটস এর সঙ্গে নরমালি কি থাকে? একটা ভিজিবল অ্যাটমসফিয়ার থাকে, যেটাকে নরমালি আমরা বলে থাকি কোমা, অর্থাৎ এই যে কোমা বা অষ্টি বলা হয়, যে অংশটা মানে জ্বলজ্বল করে আর কি, দেখা যায় যখন প্রচন্ড স্পিডে ছুটতে থাকে, তখন একটা মানে আগুনের গোলা বা একটা লাইটের মতো একটা অংশ দেখা যায়, যেটাকে আমরা নরমালি কি বলে থাকি?
কোমা বলি, ভিজিবল একটা অ্যাটমসফিয়ার তৈরি করে। এবং অনেক সময় কি থাকে বলতো, এর একটা পুচ্ছ থাকে, এই যে শ্যাডোটা অনেকটা দূরে, যখন ধরো এই স্নোবলটা অনেকটা দূরে চলে গেল, তারপরে দেখো কিছু অংশ গ্যাস যেটা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেল, এটাকে একটা হালকা আভাস দেখা যায়, এই অংশটাকে আমরা নর্মালি ধূমকেতুর পুচ্ছ বা টেলও বলে থাকি। হ্যাঁ, তাহলে একটা নর্মালি ধূমকেতুর দুটো অংশ থাকে, একটা থাকে তোমার কোমা, যেটা ভিজিবল অ্যাটমসফিয়ার, যে অংশটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যায়, চেনা যায়। আর যখন তোমার এই কমেটসটা অনেকটা দূরে চলে যায়, তাহলে পেছনের দিকে যে তোমার গ্যাসটা ছাড়লো, ওই তোমার ইয়েটা কি বলে কমেটসটা, তখন এই অংশে একটা আভা প্রস্তুত হয়, যেটাকে নর্মালি আমরা কমেটস বা ধূমকেতুর টেইল বলে থাকি। এইবার আমরা চলে আসি মেটিওর এবং মেটিওরাইটস সম্পর্কে। এই অংশটাকে আমরা অ্যাস্টেরয়েড বলি, এটাও আমরা বলেছি যে এটা নর্মালি কার থেকে ছোট হবে, প্ল্যানেটের থেকে ছোট হবে, গ্রহের থেকে ছোট, এবং সূর্যের চতুর্দিকে পরিক্রমা করে, এইটা আমরা পড়েছি। তারপরে দেখো কমেটস, এটাও আমরা পড়লাম, এটা একটা আইসি বডি যেটা গ্যাস নির্গত করে এবং সূর্যের চতুর্দিকে অরবিটস করে, এটাও আমরা জাস্ট পড়লাম। মেটিওরয়েড, মেটিওরয়েডটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে যে আমরা গ্রহাণুপুঞ্জ পড়লাম, অ্যাস্টেরয়েড পড়লাম, তারপরে তোমার ধূমকেতু পড়লাম এবং প্ল্যানেট পড়লাম, এগুলোই যখন আরো ছোট ছোট খণ্ডে পরিণত হবে, তখন সেগুলোকে আমরা কি বলবো? মেটিওরয়েড বলবো, তখন সেগুলোকে আমরা উল্কা বলবো। হ্যাঁ, আচ্ছা। আর কি বলছে, এই যে এটাকে আমরা বলছি মিটিওর, এটাকে আমরা কি বলছি? মিটিওর। তাহলে মিটিওরয়েড আলাদা, মেটিওর আলাদা। হ্যাঁ, মেটিওরয়েডটা কি বললাম, এটা যদি যখন অ্যাস্টেরয়েড গুলো, কমেট গুলো এবং প্ল্যানেট যদি ছোট ছোট খণ্ডে পরিণত হয়, মেটিওরয়েড বলবো। আর মেটিওর কখন বলবো? যখন এই যে তোমার মেটিওরয়েড যেটা রইলো, মানে যেটা স্পেসে রয়েছে, সেই স্পেসের মধ্যে থাকা মেটিওরয়েড যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ধেয়ে আসছে, এবং পৃথিবীর বায়ুমণ্ডলে বিশেষত মেসোস্ফিয়ার যে স্তর রয়েছে আমাদের, ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের পরে মেসোস্ফিয়ার স্তর রয়েছে, সেখানে আসার পর যখন এটা জ্বলতে থাকে উত্তপ্ত হয়ে, তখন তাকে আমরা কি বলবো? মেটিওর বলবো। বোঝা গেল? আচ্ছা। আর কখনো কখনো দেখা যায় এই যে তোমার মেটিওরয়েড যেটা আছে, সেটা পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে পৃথিবীতে এসে আঘাত হানলো, অর্থাৎ গ্রাউন্ডে আছড়ে পড়লো, তখন সেটাকে আমরা কি বলে থাকি? মেটিওরাইট বা উল্কা পিণ্ড বলে থাকি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি কি পড়লাম বলো? অ্যাস্টেরয়েডস, যেটা প্ল্যানেটস এর থেকে অনেকটা আকৃতিতে ছোট। কমেটস আমরা পড়লাম, যেটা তোমার হচ্ছে আইসি বডি। মেটিওরয়েড পড়লাম, অ্যাস্টেরয়েড, প্ল্যানেটস এগুলোর থেকে আকৃতিতে আরো ছোট, কিন্তু তোমার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেনি। মিটিওর কখন হবে? পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পরে যখন এটা পুড়তে থাকবে, তখন সেটাকে আমরা মিটিওর বলবো। আর যদি সেটা পৃথিবীর যে তোমার সারফেসটা রয়েছে সেখানে যদি আঘাত হানে, তখন সেটাকে আমরা কি বলবো? মিটিওরাইট বলবো। ক্লিয়ার? এতটুকু সকলে? আচ্ছা, এইবার আমরা চলে আসি, আমরা আমাদের যে ইউনিভার্সের ডিভিশনস, মোটামুটি আমরা বাকিগুলো পড়ে মানে মোটামুটি আমরা সবগুলোকে আমরা জানলাম। এবার আমরা আমাদের যে জিওগ্রাফির যে মেন আলোচ্য বিষয়বস্তু, যে পৃথিবী নামক যে গ্রহ, এই পৃথিবী নামক গ্রহটার উৎপত্তি এক্সপ্লেন করা, এখানে যত ধরনের ফিচার্স গুলো রয়েছে, প্রাকৃতিক ফিচার্স, ফিজিক্যাল ফিচার্স গুলো রয়েছে, ম্যানমেড যে ফিচার্স গুলো রয়েছে, তার এক্সপ্লেন করা, এবং ফিজিক্যাল এনভায়রনমেন্টের সঙ্গে ম্যানমেড এনভায়রনমেন্টের যে একটা রিলেশনশিপ রয়েছে, সেটাকে এক্সপ্লেন করা। তো সেই পৃথিবী নামক গ্রহ সম্পর্কে আমরা অল্প বিস্তর আজকে জানবো, ডিটেলসে আমরা আজকে অন্তত জানবো না। হ্যাঁ, আজকে অনেকটা মানে অনেকটা পড়ানো হয়ে গেল অলরেডি। তাহলে আমরা আমাদের এই বিলভড যে আর্থ রয়েছে, তার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা একটু জেনে নিই। আমরা অলরেডি জানি যে সূর্য থেকে সূর্য থেকে নর্মালি ৩ নম্বর যে গ্রহটা রয়েছে, দূরে রয়েছে ৩ নম্বর দূরে যে গ্রহটা রয়েছে, তাকে আমরা নর্মালি আমাদের এই বিলাভড আর্থ বা পৃথিবী আমরা বলে থাকি। এবং আমাদের যে সোলার সিস্টেম রয়েছে, সেই সোলার সিস্টেমের সবচাইতে বড় একটা রকি প্ল্যানেট, সবচাইতে বড় একটা রকি প্ল্যানেট হচ্ছে আমাদের এই পৃথিবী। এটাও মনে রাখবে, আমাদের রকি প্ল্যানেট আমরা টেরেস্ট্রিয়াল যে প্ল্যানেট আমরা কটা পড়েছিলাম? 4টে পড়েছিলাম, তাই তো? বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল পড়েছিলাম। এগুলোর মধ্যে সবচাইতে বড় হচ্ছে তোমার রকি প্ল্যানেট বলছি, মানে রকস রয়েছে, এর উপর বেস করে আমাদের পৃথিবীটাকে আমরা লার্জেস্ট বলছি। আচ্ছা, ৩ নম্বর বৈশিষ্ট্য কি বলছে? যে পৃথিবী হচ্ছে এমন একটা গ্রহ যেখানে শুধুমাত্র কি আছে? লিকুইড ওয়াটার আছে। আর লিকুইড ওয়াটারটা এই পৃথিবীতে থাকার কারণেই আমরা আহ, এই মানে এই পৃথিবীতে বসবাস করতে পারছি, এবং এই লিকুইড ওয়াটার এত বেশি পরিমাণে পৃথিবীতে আছে জন্যই আমরা পৃথিবীকে
ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ কিন্তু বলে থাকি। এবং তোমরা এই যে তোমার জিওলজিক্যাল যে টাইম স্কেল রয়েছে, এই জিওলজিক্যাল টাইম স্কেল এই পার্টটা যখন আমরা পড়বো, তখন সেখানে আমরা দেখব পৃথিবী যখন সৃষ্টি হয় আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে, বা কোনো কোনো বই আমরা 500 কোটি বছর আগে মানে পড়ে থাকি। তাহলে 500 কোটি বছর আগে যখন পৃথিবীটা সৃষ্টি হয়, তখন একটা অগ্নিপিণ্ড ছিল এবং পৃথিবীর বায়ুমণ্ডলে তোমার ভিন্ন ভিন্ন ধরনের গ্যাস থাকে। তো সেই ভিন্ন ভিন্ন গ্যাসগুলোর মধ্যে সবচাইতে বেশি পরিমাণে গ্যাস ছিল আমাদের এই পৃথিবীতে তোমার জলীয় বাষ্প, প্রায় 80% তোমার গ্যাস জলীয় বাষ্প ছিল। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে স্যার এই বাকি জলীয় বাষ্পগুলো কোথায় গেল? এখন তো পৃথিবীর যে বায়ুমণ্ডল সেখানে জলীয় বাষ্পের পরিমাণ 0.0003%-এর মতো প্রায়, সরি 0.0006%-এর মতো প্রায়। তাহলে বাকিগুলো কোথায় গেল? বাকিগুলো এই যে সাগর মহাসাগর যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সাগর মহাসাগর গুলোতেই পৃথিবীর বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্পটা রয়েছে সেটাই বৃষ্টিপাত রূপে নিচের দিকে নামার পরে এগুলো কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প 80% যদি থাকে, তাহলে এই পৃথিবী ধীরে ধীরে তো কুলড হতে থাকবে, ঠান্ডা হতে থাকবে। তাহলে ধীরে ধীরে যত কুলড হবে তত কি হবে, যে পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে সেখানে মেঘ তৈরি হবে। এবং পৃথিবীর তাপমাত্রাটা তখনও হাই ফাই ছিল, অনেক বেশি তাপমাত্রা ছিল। এবার এই জলীয় বাষ্পটা পৃথিবীতে পড়ার আগেই বাষ্পীভূত হয়েছে, কিন্তু যতদূর পর্যন্ত বৃষ্টির ফোঁটাটা এসেছে ততদূর পর্যন্ত কি হবে, ওই অংশটা ঠান্ডা হতে থাকবে। তারপরে কি হবে, পৃথিবীর তাপমাত্রাটা আরো কমতে থাকবে, তখন জলের ফোঁটাটা ধীরে ধীরে পৃথিবীর যে সারফেসটা রয়েছে তার কাছাকাছি আসতে থাকবে। এবং অনেক বছর যাওয়ার পরে এই বৃষ্টির ফোঁটাটা পৃথিবীতে এসে প্রথম হচ্ছে পড়বে। এরকম করে যখন প্রচুর পরিমাণে হেভি রেইনফলটা পৃথিবীতে পড়তে শুরু করে, তখন এই জলগুলোই নিচু জায়গাগুলোতে জমা হয়েই কিন্তু সাগর মহাসাগর, তারপরে বিভিন্ন ধরনের যে লেকস গুলো রয়েছে এগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তাহলে এই পৃথিবী হচ্ছে এমন একটা গ্রহ, যে গ্রহে কি আছে, অনলি লিকুইড ওয়াটার আছে। আর এই লিকুইড ওয়াটারের কারণেই কিন্তু পৃথিবীতে নর্মালি উদ্ভিদ এবং প্রাণী সৃষ্টি হয়েছে। 4 নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কি বলছে, যে এই পৃথিবীতে প্রায় 150 কিলোমিটার পুরো একটা কি রয়েছে বলতো, গ্যাসের একটা বায়ুমণ্ডল রয়েছে, যেখানে আমাদের উদ্ভিদ এবং প্রাণীর জন্য যে গুরুত্বপূর্ণ যে তোমার গ্যাসগুলো রয়েছে, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন, সেগুলো আমরা পেয়ে থাকি। 5 নম্বর কি বলছে, দ্য অ্যাটমসফিয়ার মেক্স লাইফ পসিবল। যেমনটা ওয়াটার বা লিকুইড ওয়াটার উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি করেছে এই পৃথিবীতে, ঠিক তেমনি পৃথিবীর যে বায়ুমণ্ডলটা রয়েছে সেই বায়ুমণ্ডলটাও কিন্তু পৃথিবীতে প্রাণের সম্ভাবনা এটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছে। আর 6 নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, আর্থ ইজ দ্য অনলি নোন প্ল্যানেট টু। অর্থাৎ পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যে গ্রহ সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি। বাকি গ্রহগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত তথ্য, এত ডিটেলস ইনফরমেশন আমরা জানতে পারিনি বা পারা সম্ভবপরও নয়। তার কারণ আমাদের মহাবিশ্ব হচ্ছে বিশাল বড়, মহাবিশ্ব তো দূর, এই পৃথিবীর যে অ্যাটমসফিয়ারটা রয়েছে সেই অ্যাটমসফিয়ারটাও অনেক বড়, আমাদের সোলার সিস্টেমটাও বিশাল বড়, এবং মিল্কিওয়ে গ্যালাক্সির কথা তো ছেড়েই দিলাম, তাই না? তাহলে এত বিশাল বড় যে পেরিফেরিয়াল এরিয়া আমাদের ইউনিভার্স বা আমাদের সোলার সিস্টেম, তাহলে এত বড় থাকার কারণে মানুষ কিন্তু পৃথিবীর যে অ্যাটমসফিয়ার সেই অ্যাটমসফিয়ারের বাইরে খুব বেশি দিন থাকতে পারে না। আর খুব বেশি দিন থাকতে পারি না, এবং যেহেতু অ্যাটমসফিয়ার নেই অন্যান্য গ্রহগুলোতে, তাই আমরা সেই জায়গাগুলোতে পৌঁছতে পারিনি। আর পৌঁছতে পারি না জন্য আমরা অন্যান্য গ্রহ সম্পর্কে বা অন্যান্য যে তোমার সোলার সিস্টেম গুলো রয়েছে সেগুলো সম্পর্কে ততটাও কিন্তু ইনফরমেশন আমরা পাইনি। কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি যে আমরা এমন কিছু টেকনোলজির খোঁজে আছি, যে টেকনোলজিটা আমাকে বাকি যে গ্রহগুলো রয়েছে, বাকি যে তোমার গ্যালাক্সি গুলো রয়েছে সেগুলো সম্পর্কেও পুঙ্খানুপুঙ্খ ডিটেলস ইনফরমেশন আমাদের দেবে, এবং আমরা আমাদের যে নলেজটা রয়েছে সেই নলেজটাকে আরো সমৃদ্ধ করব। লাস্ট যে তোমার অংশটা আছে সেই লাস্ট অংশটা দিয়েই আমাদের যে মেন যে পেপারটা রয়েছে, যে টেকটনিক, সেই পেপারটা শুরু হবে। তাই লাস্ট এই অংশটা আমি একটু জাস্ট বলে দিই। হ্যাঁ, তাহলে আমাদের এই ইউনিভার্সটা দেখো, যে এই ইউনিভার্স যে কথাটা আমি বললাম, যে এভরিথিং ইজ ইউনিভার্স সারাউন্ডিং আস, তাহলে এই ইউনিভার্সটার অ্যাকচুয়ালি অরিজিন কিভাবে হয়েছে? তাহলে এই ইউনিভার্সটা যখন সৃষ্টি হয়েছে সেই সময়টাতে আমরা কেউ ছিলাম না। আমাদের যদি জীবনকাল দেখি আমাদের মানুষের,
তাহলে এই জীবনকালটা মানে আমাদের পূর্বপুরুষ নরমালি এই পৃথিবীতে এসেছে আজ থেকে মাত্র 3 লাখ, প্রায় 3 লাখ বছর আগে। কিন্তু পৃথিবী সৃষ্টি হয়েছে প্রায় 460 কোটি বছর আগে। তাহলে 460 কোটি বছর আগে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে বা আমাদের এই ইউনিভার্সটা কিভাবে এলো, সেটা চাক্ষুষ আমরা কেউ কিন্তু দেখিনি। তাই যে সমস্ত থিওরি গুলো আমরা নর্মালি পড়বো ইউনিভার্স সৃষ্টির বা আমাদের পৃথিবী সৃষ্টির, সেই যে তোমার মতবাদগুলো যেগুলো রয়েছে সেই মতবাদগুলোতে কিন্তু অনেক সমালোচনা থাকবে, অনেক ভুলভ্রান্তি থাকবে। কারণ নিজে চোখে যদি আমরা না দেখি তাহলে তার এক্সপ্লেনেশনটা কিন্তু ঠিকঠাক মতো হয় না। কিন্তু আমরা যে সমস্ত এভিডেন্স গুলো দেখেছি বা বিজ্ঞানীরা এভিডেন্স গুলো কালেক্ট করেছে, সেই এভিডেন্সের উপর বেস করে কিছু কিছু থিওরি কিন্তু আমাদের বাস্তবসম্মত মনে হবে এবং সেগুলো অ্যাকসেপ্টেবল এখনো আছে আর কি। কিছু কিছু থিওরি কোনো একটা পার্টিকুলার আসপেক্টের উপর আহ, ঠিক রেখে তারা এক্সপ্লেনেশনটা করেছে। যেমন ফার্স্ট যে তোমার হাইপোথিসিসটা দিয়েছিলেন ইমানুয়েল কান্ট, এনার হাইপোথিসিসটাকে আমরা গ্যাসিয়াস হাইপোথিসিস বলি। এটা তোমরা ক্লাস 11-এ সম্ভবত পড়েছো। নেবুলার হাইপোথিসিস লাপ্লাসে 1796 সালে দিয়েছে। ইনসিমল হাইপোথিসিস 1905 সালে চেম্বারলিন মুল্টনের একটা দেওয়া হাইপোথিসিস। টাইডাল হাইপোথিসিস 1919 সালে, 1929 সালে মডিফিকেশন করা হয়। এটা স্যার জেমস জেমস আর হ্যারোল্ড জেফ্রিস দিয়েছে। এই টাইডাল হাইপোথিসিসটা আমাদের সিলেবাসে রয়েছে। যে টাইডাল হাইপোথিসিসের মাধ্যমে আমরা ইউনিভার্স বা আমাদের যে পৃথিবী রয়েছে এটা কিভাবে সৃষ্টি হলো তার এক্সপ্লেনেশনটা আমরা এখানে পড়বো। আচ্ছা, বাইনারি স্টার হাইপোথিসিস 1937 সালে দেওয়া, এটা এইচ এন রাসেলের দেওয়া। সুপারনোভা হাইপোথিসিস 1946 সালে দেওয়া, এফ হোয়েলের দেওয়া। এই হাইপোথিসিসটা একটা সুন্দর এক্সপ্লেনেশন দেওয়া আছে। এই হাইপোথিসিসটাও যদি সম্ভব হয়, তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে এই হাইপোথিসিসটা সম্পর্কে আমি পরে বলবো। ইন্টারস্টেলার ডাস্ট হাইপোথিসিস 1943 সালে দেওয়া, এটা অট্টো স্কিমিট বলে একজন সায়েন্টিস্ট রয়েছেন বা জিওগ্রাফার রয়েছেন তার দেওয়া। এবং মানে সর্বজন স্বীকৃত এবং আধুনিক যে তোমার মতবাদ তোমার পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টির, সেই মতবাদের নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। এটা 1927 সালে দেওয়া। এখানে প্রোপাউন্ডারের নাম দেওয়া আছে, কিন্তু ইনি শেষ নন। এনার পরেও কিন্তু আরো কিছু জিওগ্রাফার, আরো কিছু সায়েন্টিস্ট রয়েছে যারা একসঙ্গে মিলে বিগ ব্যাং থিওরিটা দিয়েছেন। তো প্রোপাউন্ডার যদি বলা হয় তাহলে জর্জ লেমাইত্রে। লেমাইত্রে হলেন এই ইউনিভার্স বা পৃথিবীর সৃষ্টির একজন আহ, মানে উল্লেখযোগ্য প্রোপাউন্ডার। হ্যাঁ, এতটুকুই ছিল। তোমাদের অসংখ্য ধন্যবাদ। অনেকটা সময় মনে হয় হয়ে গেল। তোমরা যে বুঝতে পারলে কিনা জানি না, এবার একটু ফিডব্যাক দাও বা কোনো যদি কোয়ারি থাকে তোমরা বলতে পারো। হ্যাঁ, বলো। আছে কিছু কোয়ারি বাকিদের? ঠিক আছে।